ম্যাক মিনি M4 এর সুপার ডুপার আলট্রা সাকসেসের পর ফাইনালি আমরা ম্যাক মিনি M6 দেখতে যাচ্ছি। কিছুদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। পাশাপাশি আইফোন ফোল্ড আসতে যাচ্ছে। অনেকেই ভাবতেছিল ফোল্ড হয়তো আসবে না, বাট ফোল্ড কিন্তু এখন কনফার্মড। সো এই বছরেই আমরা আইফোন ফোল্ড দেখতে পাচ্ছি। সেই সাথে শাওমি তাদের নিজস্ব একটা এসওসি লঞ্চ করেছে, যে এসওসিটার পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে বাজারে থাকা অন্যান্য স্মার্টফোনের যত ধরনের এসওসি আছে সবগুলোকে বিট করে দিচ্ছে। এটা আসলে কতটুকু সত্য হবে? পাশাপাশি S27 আলট্রা স্যামসাংয়ের, সেটা মোস্ট প্রবাবলি আইফোনের ডিজাইনকে আবারও কপি করতে যাচ্ছে, যেটা নিয়ে আমি তো মারাত্মকভাবে হতাশ। এরকম আরও বেশ কিছু হট টপিক আছে। ফর এক্সাম্পল, কিছুদিন আগে আমরা দেখছিলাম বাংলাদেশের যে এনআইডি আছে সেগুলো ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে, এখন আবার শোনা যাচ্ছে সিবিও নাকি পাওয়া যাচ্ছে অনেকের। সো এরকম আরও বেশ কিছু হট টপিক নিয়ে আজকে কথা বলবো। ওয়েলকাম টু টেক ম্যাটার্স পডকাস্ট পাওয়ার্ড বাই টুকটাক শপ। আমি আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট সোহাগ, আর আমি হচ্ছে আপনাদের কোহোস্ট এম খালিদ। খালিদ, আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ম্যাক মিনির নতুন ভার্সন বের হইতেছে, কারণ আপনি নিজে ম্যাক মিনি M4 দীর্ঘদিন ধরে ইউজ করছেন। সো ম্যাক মিনি M6 অ্যানাউন্স হওয়ার পরে আপনার মুখে যে হাসিটা দেখতে পাইছি এটা দেখার মতো ছিল। ফাইনালি আসতেছে আর আপনি নিজে কিনবেন বলতেছেন। সো আপনার এক্সপেকটেশনটা কেমন M6 নিয়ে? না, আমি আসলে অপেক্ষা করতেছিলাম M5 কিনবো। এক্স্যাক্টলি। হঠাৎ করে দেখি এখন আজকে আপনার যখন পডকাস্ট শ্যুট করতেছি তার 1 ঘন্টা আগে দেখি যে M6 রিলিজ হচ্ছে। আমি হচ্ছে M5 অনেক দিন ইউজ করছি আর আমি যথেষ্ট স্যাটিসফাইড এর পারফরমেন্স থেকে। M4 অনেক দিন ইউজ করছি। এর যে পারফরমেন্স আসলে আনবিটেবল এই রেঞ্জে। তবে এখন তো প্রাইসটা বেড়ে গেছে। এক্স্যাক্টলি। আগে M4 বা ম্যাক মিনিকে ধরেন বাজেট কিং বলা হয়তো, কাইন্ড অফ প্রাইস টু পারফরমেন্স রেশিওতে এটাকে বিট করার মতো আর কিছু ছিল না। কিন্তু এখন দৃশ্যটা কিন্তু একটুখানি পাল্টাচ্ছে, যদিও বাকিদের সাথেও তো পাল্টাচ্ছে। এমন তো না যে শুধু ম্যাকের দামে বাড়ছে। আপনি যদি ডেস্কটপ পিসির কথা বলেন বা উইন্ডোজ ল্যাপটপের কথা বলেন, সবগুলোর দামই কিন্তু বাড়তেছে। সেই বিবেচনায় ওই প্রাইস টু পারফরমেন্সের রেশিওটা এখনও পর্যন্ত থাকবে, কিন্তু দাম কী পরিমাণে বাড়তেছে? আমাদের তো আমরা M4 এর কথা যদি চিন্তা করি, সেটা 70,000 টাকার আশেপাশে পাওয়া যেত। এখন বর্তমান প্রাইস হচ্ছে 1 লাখ টাকার আশেপাশে। M4 হ্যাঁ, M4 এর দাম 1 লাখ টাকার আশেপাশে, যেটা রিলিজ হয়েছিল হচ্ছে $600 দিয়ে। $600 থেকে পরবর্তীতে তারা এখন তো বেস ভেরিয়েন্ট ওটার বাদ দিয়েছে, মানে 256GB আর দিচ্ছে না। $100 বাড়াইছিল, এটা নিয়ে মনে হয় কথা হয়েছে পডকাস্টে, যদিও কথা হয়নি। যাক, এখন যেটা করতেছে তারা হচ্ছে M6 ভেরিয়েন্টে 256GB রাখতেছে, 16GB র্যাম থাকতেছে। তবে প্রাইস স্টার্ট হচ্ছে $900 থেকে। তার মানে অলরেডি তো যদি আমরা কনভার্ট করি তারপরেও 1 লাখের উপরে অলমোস্ট চলে যাচ্ছে প্রাইস। আর সেটা যদি বাংলাদেশে আসে তাহলে তো সেলারদের প্রফিট এড করে সেটা আরও উপরে যাবে। আমার মনে হচ্ছে 1,20,000 আশেপাশে চলে যেতে পারে, 20 প্লাস হতে পারে আর কি, যেহেতু $900। তবে অ্যাপল যেটা ক্লেম করতেছে, যেহেতু এরা একদম সাইলেন্টলি অ্যানাউন্স করছে কাইন্ড অফ, ওদের ওয়েবসাইটে জাস্ট একটা মানে ব্লগ পোস্ট করার মাধ্যমে প্রি অর্ডার স্টার্ট করছে। সো এটার পারফরমেন্স যখন আমরা রিয়েল লাইফে টেস্ট করতে পারবো তখনই বলতে পারবো। বাট অ্যাপল যেটা ক্লেম করতেছে তারা হচ্ছে 4x ফাস্টার AI পারফরমেন্সের কথা বলতেছে, পাশাপাশি 40% বেটার সিপিইউ পারফরমেন্স এবং 2x বেটার জিপিইউ পারফরমেন্স। সো এই যে নাম্বারগুলা, এইগুলা অ্যাপল যখন বলে একটু ভেগ, একটু ঝাপসা হয় যে এটা আসলে কার সাথে কম্পেয়ার করতেছে। এটা হচ্ছে যে আপ টু ফ্যাক্টরের মতো। হ্যাঁ, সো মোস্ট প্রবাবলি M4 এর সাথে কম্পেয়ার করতেছে, যেহেতু ম্যাক মিনি লাস্ট ভার্সন যেটা ছিল, ওরা মোস্ট অফ দ্য টাইমস লাস্ট ভার্সনটা দিয়েই কম্পেয়ার করে। বা এমনও হইতে পারে যে আয়শা বলবে M1 এর সাথে এরকম কিন্তু করছে এর আগে যে কোনো একটা ডিভাইসে তারা কম্পেয়ার করছে যে 8x ফাস্টার হচ্ছে M1 থেকে। হ্যাঁ, মানে তারা নিজেদের সাথেই কম্পেয়ার করে, বাট ওল্ডার একটা জিনিসের সাথে কম্পেয়ার করে যেন নাম্বারটা বড় দেখা যায়। 4x, ও আচ্ছা, 4 গুণ বেশি। তো এটা আসলে একটা লোভনীয় নাম্বার ডেফিনেটলি। তবে আমরা মানে অ্যাপলের ক্লেমগুলোকে একেবারে ফেলে দেওয়া যায় না, কারণ অ্যাপল কিন্তু কখনো ফলস ক্লেম করে না, একেবারে ফলস ক্লেম করে না। সো ডেফিনেটলি এর পারফরমেন্স বেটার হবে। আমরা যদি M5 এর দিকেও তাকাই, M4 এর থেকে অনেকটাই বেটার। এখন M5 এর পরে যেহেতু M6 আসতেছে, M6 এর পারফরমেন্স আরও বেটার হবে বলে মনে হচ্ছে। বাট এই স্ট্র্যাটেজিটা কি হইতে পারে বলে আপনার মনে হয় যে ওরা M5টাকে স্কিপ করলো কেন? M5 Pro দিচ্ছে ঠিকই, প্রো ভেরিয়েন্ট আসতেছে, যেটা মনে হয় কত $1,700 সরি, হ্যাঁ, $1,699 থেকে শুরু হচ্ছে ওইটার বেস ভেরিয়েন্টটা। ওইটা 512GB স্টোরেজে এবং 16GB হচ্ছে, না 16 না 24GB থেকে মনে হয় স্টার্ট হচ্ছে র্যাম। আপনি যদি M5 Pro নেন তাহলে 16GB নাই, 24GB র্যাম দিয়ে শুরু হচ্ছে। তো তখন আপনি হচ্ছে $1,700, $1,699। বাট M5টাকে তারা স্কিপ করলো কেন, কি মনে হয়?
M5 স্কিপ করার পেছনে কারণ হয়তো বা মানে তারা নতুন একটা জেনারেশন আনতেছে, মাঝখানে এই জিনিসটা আসলে হয়তো বা ওই সেল তাদের ওইভাবে হবে না বা পারফরমেন্স অনুযায়ী তারা এইভাবে চাচ্ছে না, অথবা এরকম হতে পারে যে নতুন একটা ভার্সন এখন যদি M5 দিয়ে রিলিজ করে M6 দিয়ে আবার রিলিজ করবে কবে, যেহেতু M6টা তারা নিয়ে আসতেছে। এর পাশাপাশি কিন্তু তারা আইমেকেও আনতেছে, আইমেকে অনেক 1 বছর পরে মনে হয় মাঝখানে একটা আপডেট আসে নাই, এবার তারা M6 দিয়ে নতুন কালার দিয়ে আইমেকটাও আনবে। টাইমিংটা ম্যাটার করে। সো এমকেবিএইচডি ওর একটা ভিডিওতে এরকম বলছিল যে অ্যাপল তাদের এসওসি লাইন আপটা নিয়ে না কমপ্লিকেটেড হয়ে যাইতেছে, তাদের কোনটা কোথায় আনতেছে, কোন ভার্সনে এটা দিচ্ছে, কোনটাতে ওটা দিচ্ছে না, কখনো মানে আগের ভার্সনের প্রো বের না করে পরের ভার্সনের প্রো বের করে ফেলতেছে, এই ধরনের একটা ঝামেলা করতেছে। স্টুডিওর ক্ষেত্রে এরকম হয়েছে কিন্তু ম্যাক্স হ্যাঁ। সো যাই হোক, দেখা যাক কি হয়, বাট আমি নিজেও হোপফুল M6 নিয়ে। মোস্ট প্রবাবলি এখন প্রি অর্ডার চলতেছে, আসবে সেপ্টেম্বরের 22 তারিখের দিকে। সো সেপ্টেম্বরের 22 তারিখ দিকে যদি ফার্স্ট সেল শুরু হয় তাহলে আমরা চেষ্টা করব কিনার, যেহেতু আমাদের নিজেদেরও দরকার পড়বে। সো কিনে তারপরে টেস্ট করে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো, এবং আমরা আপনাদেরকে ডিসক্রিপশানে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব যে ব্লগের মধ্যে অ্যানাউন্স করা হয়েছে। ওখানে অনেকগুলো ক্লেম করা হয়েছে। ফর এক্সাম্পল, তারা সাইবারপাঙ্ক 2077 বলতেছে আগেরগুলোর তুলনায় 2 গুণ ফাস্ট চলবে, মানে গেমিং পারফরমেন্সটা বোঝানোর জন্য, গ্রাফিক পারফরমেন্সটা বোঝানোর জন্য। বাট আবারও কোনটা থেকে ফাস্ট হবে এইটা এক্সপ্লিসিটলি মেনশন করে নাই। আচ্ছা, নিচে ফুটনোটের মধ্যেও মনে হয় মেনশন করে নাই তারা। ফুটনোটটা পড়লে বোঝা যাবে। আমরা এখন এত সময় নিয়ে পড়তেছি না, অ্যাকচুয়ালি আমরা যখন রেকর্ড করতেছি তার জাস্ট 1 ঘন্টা আগেই অ্যানাউন্স করা হয়েছে। সো এটাকে একটা অ্যানাউন্সমেন্ট হিসেবে নেন, আর আপনারা নিজেরা একটু পড়ে নিতে পারেন ডিটেলটা। আর আমরা ডেফিনেটলি যখন হাতে পাবো তখন এটা নিয়ে ভিডিও বানাবো। সো আই এম এক্সাইটেড। স্পিকিং অফ অ্যাপলের আরেকটা জিনিস খুব হাইপড এখন, সেটা হচ্ছে আইফোন ফোল্ড। আইফোন ফোল্ড মানে আমি কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম ফেসবুকে, আইফোনের যে ফোল্ডের একটা রিউমার আসছে, একটা রেন্ডার দেখানো হয়েছে। ওখানে দেখাচ্ছিল যে তারা যে বুক স্টাইলই তো বানাবে, এটা আমরা অলরেডি জানি যে বুক স্টাইল বানাবে, এবং তাদেরকে প্রিডিক্ট করে অলরেডি স্যামসাং একটা বুক স্টাইল লঞ্চ করে ফেলছে। সো স্যামসাংয়ের বুক স্টাইলে যেমন ডিসপ্লেটা সুন্দর, কিন্তু আইফোনেটার মধ্যে যেটা হয়েছে সাইডে একটুখানি কার্ভ আছে ডিসপ্লেতে, অনেকটা পিক্সেলের মতো আউটার স্ক্রিনটা। তো এইরকম একটা মানে রেন্ডার বের হয়েছিল, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। তো ওখানে বেশ কিছু মানুষজন, মোস্ট প্রবাবলি তারা অ্যাপল ফ্যান, তারা বলছে না আইফোন জীবনও ফোল্ড বের করবে না, অ্যাপল কখনোই ফোল্ড বের করবে না। বেশি দিনের কথা না, হয়তো 3 মাস 4 মাস আগের ঘটনা। তো তাদের সাথে রীতিমতো আমি কমেন্টে তর্কও করছি যে না বের করবে, বাট তারা রাজিই হচ্ছে না। তো এখন ফাইনালি জানা গেল যে না, আইফোন ফোল্ড বের করতেছে। জানা গেল কি, অনেক আগে থেকেই জানা গেছে যে তারা বের করবে, কিন্তু এত তাড়াতাড়ি বা এই অ্যানাউন্সমেন্টে যে বের করবে এটা হয়তো বা আমরা জানতাম না, এবার সেটা জানা গেছে। আপনি ফোল্ড নিয়ে কতটা হোপফুল? ফোল্ডের ক্ষেত্রে কিন্তু ফোল্ড মানে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে কিন্তু ফোল্ড অনেক দিন আগে আসছে, কিন্তু এই ক্ষেত্রে অ্যাপল এখানে পিছিয়ে আছে বলা যায় অনেক ক্ষেত্রে। কিন্তু আবার আরেক দিক থেকে হচ্ছে তারা ইমপ্রুভমেন্ট বা পারফেক্ট যতদিন না বানাইতে পারে ততদিন কিন্তু ডিভাইস আনে না, এরকম একটা ইয়ে আছে। ক্রিজের ব্যাপার যেটা আছে, মানে ফোল্ডের ক্ষেত্রে কিন্তু ক্রিজ একটা বড় ফ্যাক্টর। দেখা যাচ্ছে যে আপনি একটা ফোন ইউজ করে 3-4 বার ফোল্ড করার পরে দেখা যাচ্ছে মাঝখানে একটা ক্রিজ চলে আসে। এই দিক থেকে অ্যান্ড্রয়েডে স্যামসাংয়ে এখন পর্যন্ত খুব একটা ইমপ্রুভমেন্ট আনতে পারে নাই। আইফোন আলট্রা যেটা ফোল্ড ওরা যেটা বের করতে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা তারা ইমপ্রুভমেন্ট আনবে জন্যই পরবর্তীতে মানে মার্কেটে একটু পরে আসছে। এক্স্যাক্টলি। সো স্যামসাংয়ের ফার্স্ট ফোল্ড বের হয়েছে 2019 সালে, 7 বছর আগে। মানে 7 বছর সময় নিল অ্যাপল তাদের ফোল্ডেবলকে পারফেক্ট করার জন্য। বাট আই ডোন্ট থিঙ্ক অ্যাপলের বেলায় এই জিনিসটা খাটে যে আপনি অনেক দেরি করে আসছেন, সো আপনি মার্কেটে জায়গা পাবেন না, এই ভয়টা অ্যাপলের নাই। ওদের তো একটা এক্সট্রা ফ্যান বেস আছে, আলাদা একটা কাস্টমার বেজ আছে। সো ওরা যদি আরও 2 বছর পরেও বের করতো, সেম মানুষকে ক্যাপচার করতে পারতো। এবং আমার মনে হয় মানে অ্যাপল ফ্যান বয় যারা আছে, স্পেশালি যারা ক্রেজি ফ্যান, তারা যেরকম ধরেন ফোল্ডেবল ফোনকে কাইন্ড অফ পচাইতেছিল, বলতেছিল না এটা প্র্যাকটিক্যাল না, ডিজাইনে অনেক ফ্লজ আছে, অনেক ধরনের ঝামেলা আছে, এটা অনেক মানে খুবই ভঙ্গুর একটা ফোন, নষ্ট হয়ে যাবে, এই সে অনেক কথা কিন্তু বলতেছিল অ্যাপল ফ্যান বয়রা। বাট এখন আইফোন যেহেতু ফোল্ড বের করতেছে, আই থিঙ্ক মানে আইফোন ইউজাররা যারা আছে বা অ্যাপল ফ্যান বয় যারা আছে তারা তো অ্যাকসেপ্ট করবেই। পাশাপাশি ফাইনালি মনে হয় ফোল্ডেবলকে সবাই মিলে মেইন স্ট্রিম ফোন হিসেবে এবার অ্যাকসেপ্ট করতে যাচ্ছে। কারণ একে তো ক্লেম করা হচ্ছে, মানে আমরা যেই নিউজটার রেফারেন্স দিয়ে বলতেছি সেটা হচ্ছে একটা রয়টার্সে মোস্ট প্রবাবলি একটা রিপোর্ট আসছে, যেখানে বলা হচ্ছে যে কিছু মানুষ আর্লি অ্যাক্সেস পাইছে অলরেডি
মানে টেস্টার যারা টেস্ট করে আর কি ফোন লঞ্চ হওয়ার আগে। সো যারা টেস্ট করছে তারা নাকি পুরা ইমপ্রেসড আইফোন ফোল্ড নিয়ে। সো কী দেখে তারা ইমপ্রেসড হয়েছে সেটা নিয়ে যদিও ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় নাই, তবে কিছু রিউমার আমরা পেয়েছি। যেমন একে তো বুক স্টাইল হবে, এটা কনফার্ম হয়ে গেছে অলরেডি। পাশাপাশি আউটার স্ক্রিন যেটা 5.5 ইঞ্চির হবে, আর ইনার স্ক্রিন যেটা বিগার স্ক্রিন সেটা হবে 7.8 ইঞ্চ, এবং ক্রিজ একদম নাই বললেই চলে, যেটা আপনি বলতেছিলেন। মূলত এই ক্রিজ এবং ডিউরেবিলিটিটা ইনক্রিজ করার জন্যই অ্যাপল এতদিন পর্যন্ত সময় নিয়েছে এটাকে পারফেক্ট করার জন্য। সো এই ডিসপ্লে সাইজটা আমরা কনফার্ম হলাম। তবে এখানে ক্যামেরাতে কিছুটা ল্যাকিং রাখা হবে, যেটা আমরা স্যামসাংয়ের ফোল্ডেও দেখি। ক্যামেরাতে ল্যাকিং কেন রাখা হবে, এটার যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে, ধরেন একটা ফোল্ডেবল ফোনে যদি একদম হাইয়েস্ট কোয়ালিটির ডিসপ্লে দেয়, হাইয়েস্ট কোয়ালিটির ক্যামেরা দেয়, হাইয়েস্ট কোয়ালিটির পারফরমেন্স দেয়, তাহলে আলট্রা কে কিনবে, সরি প্রো ম্যাক্সটা কে কিনবে? আলট্রা তো ফোল্ডের নাম হবে মোস্ট প্রবাবলি আলট্রা, আর প্রো ম্যাক্স তাহলে কে কিনবে বলেন? তো প্রো ম্যাক্স কেনার লোক তো থাকবে না, থাকবে না। কারণ যারা 1.5 লাখ টাকা দিয়া বা বাংলাদেশি টাকায় অলমোস্ট 2 লাখ টাকা দিয়া যারা প্রো ম্যাক্স কিনতে পারে, তারা দেখবেন 3 লাখ টাকা দিয়ে ফোল্ডও কিনতে পারবে। সো তখন প্রো ম্যাক্সের কাস্টমার বেসটা কমে যাবে, যে কারণে তারা ক্যামেরাটা উইক রাখতেছে ফোল্ডে, এবং ফোল্ডকে তারা মার্কেট করতেছে এমন মানুষের জন্য যারা একটু কাজের জন্য আর কি, বেশি অফিসিয়াল কাজ টাজ বা ওয়ার্কস্টেশনের জন্য যারা বেশি ব্যবহার করবে, যেন তারা ট্যাব হিসেবে ইউজ করতে পারে। অলমোস্ট আইপ্যাডের যে বেস ভেরিয়েন্ট আছে, হ্যাঁ ওইটার কাছাকাছি সাইজ হয়ে যাচ্ছে। সো একদম ওই ধরনের মানুষকে টার্গেট করে তৈরি করতেছে। আর যারা নর্মালি আইফোন ইউজ করে ক্যামেরার জন্য, তাদের জন্য প্রো ম্যাক্সটা এখনো পর্যন্ত থাকবে। আমার মনে হয় না ক্যামেরা ঠিক ল্যাকিংস থাকলে অতটা খারাপ হবে বলে মনে হয় না, খারাপ হবে ডেফিনেটলি না, তবে তুলনামূলক আর কি, ধরেন ওটা থেকে কিছুটা নিচে মানে ওদের তো প্ল্যান এরকম থাকে, কারণ হচ্ছে প্রোডাক্ট সেগমেন্ট তারা কোনোটাই নষ্ট করবে না। যেমন যদি অ্যাপলের ল্যাপটপগুলোতে টাচ স্ক্রিন দিয়ে দেয়, তাহলে কিন্তু আইপ্যাড সেল হবে না, আইপ্যাড প্রো যেগুলো ওগুলো সেল হবে না, এই জন্য কিন্তু টাচ স্ক্রিন দিচ্ছে না। যদিও এরকম একটা রিউমার আসছে যে তারা আলট্রা একটা ম্যাক বের করবে, ম্যাকবুক, যেটাতে টাচ স্ক্রিন থাকবে। এটা এখনো কনফার্ম না, তবে তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সেগমেন্টের আলাদা আলাদা নিশ আছে। আচ্ছা, কেন কি জন্য রাখছে, বা একটা ইউজার বেস আছে, তারা ওই জিনিসটাই কিনবে বা ওই ডিভাইসটাই ইউজ করবে, তারা পরবর্তী ডিভাইসে যাবে না, এরকম কাহিনী রাখে আর কি। এজন্য যাতে তাদের প্রোডাক্টগুলো সেল হয়, আর $1 ট্রিলিয়ন কোম্পানি তো এমনি এমনি হয় না। এক্স্যাক্টলি, এবং একটা প্রোডাক্ট যেন আরেকটা প্রোডাক্টকে খেয়ে না দেয়, এই জিনিসটা মাথায় রাখে। আচ্ছা, আরেকটা রিউমার পাওয়া যাচ্ছে এইবার, এই যে ফোল্ড ফোন যেটা বের হবে, এটাতে ফেস আইডি থাকবে না, টাচ আইডি থাকবে। সো এটা দেখা যাক মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করে অনেকদিন পর। হ্যাঁ, এবং A20 চিপ ইউজ করবে। A20 রেগুলার ভেরিয়েন্ট না প্রো ভেরিয়েন্ট, এটা মনে হয় এখনো কনফার্ম হয় নাই, এবং 12 GB থাকবে হচ্ছে র্যাম। প্রাইস ট্যাগ $2000 প্লাস হবে এটা বলা যাচ্ছে, বাট আমার মনে হয় না $2000 এটা থাকবে প্লাস, এটা আরও অনেক বেশিও হইতে পারে, $2500 পর্যন্ত চলে যেতে পারে, দেখা যাক। কারণ সব কিছুর দাম এত বেশি, সো এক্সপেক্ট করা উচিত হবে না যে কম দামে লঞ্চ হবে। আর বাংলাদেশে আসলে এটার দাম কত হয়, এটা তো আনবিলিভেবল। অ্যাপল নিয়ে যখন কথা হচ্ছে ভাইয়া, একটা ইন্টারেস্টিং স্টোরি আমরা গত এপিসোডে মিস করে গেছি, ওটা একটু যদি শেয়ার করতেন। কোনটা? এই যে ম্যাকবুক নিওর মাইক্রোফোন। ও ভাই, এই জিনিসটা অনেক জোশ ছিল। আচ্ছা, আপনারা যারা আমাদের পডকাস্ট রেগুলার দেখেন, আমাদের লাস্টে ওই যে এপিসোডটা আমরা রেকর্ড করছি 7 ছিল, এপিসোড 7 যদি আপনারা কেউ শুনে থাকেন, আমরা নিজেরা অ্যানাউন্স করেন এই জিনিসটা। জাস্ট আমি জানতে চাচ্ছিলাম যে কেউ নোটিস করতে পারে কিনা, বাট আই ডোন্ট থিঙ্ক কেউ নোটিস করতে পারছে। না। বিষয়টা হচ্ছে, আমরা এপিসোড 7 যখন রেকর্ড করতেছিলাম, তখন আমাদের মাইক্রোফোন সব কিছুই ঠিকঠাক ছিল, কানেক্টেড ছিল, বাট আমরা যখন সফটওয়্যারে রেকর্ড করি, অডাসিটি দিয়ে রেকর্ড করি, অডাসিটিতে আমাদের এই মাইকটা না আমি সিলেক্ট করতে ভুলে গেছি। রেকর্ড দিয়ে দিছি, অ্যান্ড রেকর্ডিংয়ের ওয়েভ দেখছি, আমি মনিটরও করি নাই সাউন্ডটা। সো এটা আমার সাইড থেকে একটা মিস্টেক ছিল, বাট মাইকটা আসলে আমি সফটওয়্যার থেকে সিলেক্ট করি নাই, যার ফলে পুরাটা অডিও আমাদের পডকাস্টের, এই যে আমার কোলে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটাতে দেখা যাবে, এটা হচ্ছে গিয়া ম্যাকবুক নিও, এইটাতে পুরো অডিও রেকর্ড হয়েছে। আর সাউন্ড কোয়ালিটি ভাই একদম স্টুডিও গ্রেডের। হ্যাঁ, সো আপনারা যদি কেউ ধরতে পারেন যে না এটা অন্য কিছু দিয়ে রেকর্ড হয়েছে বা কোয়ালিটিতে ডিফারেন্স আছে, তাই ক্ষেত্রে একটা বিষয় আছে হচ্ছে আমার সাউন্ডটা একটু পরে আসে বা একটু দূরের থেকে আসে, কারণ আপনার ডিসটেন্সটা দূরে ছিল। বাট আমি যেহেতু এটার কাছে বসে ছিলাম, ওরে ভাই পুরো মানে স্টুডিও মাইক্রোফোন কোয়ালিটির অডিও এটা দিছে, যেটা আমাকে মানে অবাক করছে নিঃসন্দেহে। আমরা ভাবছিলাম আমাদের আবার রেকর্ড করতে হবে। হ্যাঁ, আমরা তো আরে পুরো এপিসোডটাই গেল, আবার রেকর্ড করতে হবে। পরে দেখি না, অডিও শোনার পরে দেখলাম যে না, এইটা ইউজ করা যাবে। আর আপনারা একটু কমেন্টে জানান তো কেউ নোটিস করতে পারছেন কিনা। যদি নোটিস করতে না পারেন, তাহলে আমাদের এই পডকাস্টের সাউন্ড এবং 7-এর সাউন্ড আপনারা মিলাই দেখেন, ডিফারেন্সটা তাহলে বুঝবেন। স্পেশালি আমার কথাগুলো যদি আপনি শোনেন, তাহলে আমার যে অডিও কোয়ালিটিটা, সেটা কিন্তু খুবই হাই কোয়ালিটির অডিও আসছে। এরকম চিপ
একটা ম্যাকবুকের অডিও কলে চিপ বলতে বোঝাচ্ছি ম্যাকবুকের তুলনায় আর কি চিপ হ্যাঁ চিপেস্ট ম্যাকবুক cheapest তবে MacBook, বাংলাদেশের প্রাইস কিন্তু এখনো 85,000-এর উপরে। এক্স্যাক্টলি, বাট উইন্ডোজ ল্যাপটপের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আই ডোন্ট থিঙ্ক এটার কাছাকাছি কোনো উইন্ডোজ ল্যাপটপের মাইক্রোফোন তো ওই যে TWS এর মতো। গার্বেজ টাইপের হয়ে থাকে। সেম গোজ ফর ওয়েবক্যাম, এটার ওয়েবক্যামও কিন্তু মোটামুটি ভালো। ভালো। এক্স্যাক্টলি, সো জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। ওকে, নেক্সট আপ ভাই আমরা ইউটিউবের নতুন আপডেট নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু ইউটিউব আমার খুবই লাইক পছন্দের একটা প্ল্যাটফর্ম, আর ইউটিউব নিয়ে আমি যে আমাদের কেরিয়ার ইউটিউব নিয়ে ধরতে গেলে, সো ইউটিউবে মেজর একটা আপডেট আসতেছে, আর সেই আপডেটের সবচেয়ে বড় যে টকিং পয়েন্ট সেটা হচ্ছে ভিউ কাউন্ট এবার তারা চেঞ্জ করে দিচ্ছে। এই জিনিসটা আপনার কাছে আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে আপনি জাস্ট ভিডিও প্লে করার সাথে সাথে একটা ভিউ কাউন্ট হয়ে যাবে? এর আগে কিন্তু যদিও এক্সাক্ট নাম্বারটা বলে না, বাট রাফলি এস্টিমেট করা যাচ্ছিল যে 15 সেকেন্ডের মতো কেউ যদি দেখে ভিডিও, ফুল ভিডিওর ক্ষেত্রে এস্টিমেটেড মানে আপনার 3 মিনিটের উপরে ভিডিও হলে সেক্ষেত্রে মনে হয় 30 সেকেন্ডের মতো ভিউ থাকতে হয়, তারপরে একটা ভিউ কাউন্ট করে, এরকম ছিল। 15 থেকে 30 এক্সাক্ট নাম্বারটা আসলে তারাও বলে না, বাট এখন মানে ফেসবুকের মতো হয়ে গেছে এখন হচ্ছে এক ফ্রেম, আপনি এক ফ্রেম যদি প্লে হয় তাহলে একটা তারপরে ভিউ ভিউ হিসেবে কাউন্ট হবে। এটা মানে কি মনে হয় ইমপ্যাক্টটা কেমন হবে? ইমপ্যাক্ট বলতে তারা কিন্তু জাস্ট ভিউ কাউন্টটাই আপডেট করতেছে এখানে, কিন্তু মূলত এর পাশাপাশি কিন্তু তারা মনিটাইজেশনের যে স্ট্যাটসগুলো এগুলো আপডেট করছে। হ্যাঁ, মনিটাইজেশনের স্ট্যাটস আপডেটটা ওটা ডিফারেন্ট টপিক, বাট ভিউ কাউন্টের যে ব্যাপারটা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় অ্যাডভার্টাইজারদেরকে একটু হ্যাপি করার জন্য এটা করতেছে। কারণ অ্যাডভার্টাইজারদেরকে যখন নাম্বারগুলো বলা হবে, ও এত মিলিয়ন এত বিলিয়ন ভিউ হয়েছে, তখন অ্যাডভার্টাইজাররা হয়তোবা হ্যাঁ ইনার মেট্রিক্সে আপনি যদি অ্যানালিটিক্সে যান তাহলে ফেসবুকে যেরকম 1 সেকেন্ড ভিউ কতটুকু, 5 সেকেন্ড ভিউ কতটুকু, 5 সেকেন্ড মনে দেখায় না, 1 সেকেন্ড দেখায়, তারপরে 1 মিনিট ভিউ কতটুকু, এই ধরনের মেট্রিক্সগুলো কিন্তু ফেসবুকে থাকে। ইউটিউবে এখন নতুন করে সেই মেট্রিক্সগুলো আসবে। সো কোনো ব্র্যান্ড যদি একদম ডিটেলে দেখতে চায় তাহলে তাদেরকে ওই পুরো মেট্রিক্সটা ঘাটতে হবে, তারপরে তারা বুঝবে যে আসলে অ্যাকচুয়াল ওয়াচ টাইমটা কত। মানে এখন যদি ব্র্যান্ড আপনার কাছে আসতে চায়, আপনার যদি চ্যানেল ডিরেক্ট দেখে, তাহলে কিন্তু রিয়েল ভিউটা আর দেখতে পাচ্ছে না। নতুন করে কাজের সুযোগ হবে ঠিক আছে, কিন্তু দেখা যাবে ব্র্যান্ড মনে করতেছে এত এত ভিউ হচ্ছে তাহলে আমার সেল এত বেশি হবে, কিন্তু দিন শেষে গিয়ে দেখা যাবে যে এঙ্গেজমেন্ট যদি না থাকে, এঙ্গেজড ভিউ যেটাকে তারা বলতেছে, এটা না থাকলে কিন্তু ব্র্যান্ডেরও বেনিফিট হবে না। এক্স্যাক্টলি, এবং এখানে মানে নাম্বারটাকে কেন যেন কিছুটা আন্ডারমাইন করা হচ্ছে বলে মনে হয়। একটা দীর্ঘদিনের প্র্যাকটিস, আপনার ভিডিওতে কত ভিউ হয়েছে, ও আচ্ছা 1 লাখ বা 1 মিলিয়ন, ওই যে নাম্বারটা শোনার পরে যে একটা জিনিস কাজ করে দাও 1 মিলিয়ন ভিউ হিউজ, এরপরে 1 মিলিয়ন শোনার পরে আমাকে আবার চিন্তা করতে হবে যে 1 মিলিয়ন, ঝামেলা আছে এখানে, ঝামেলা আছে। মানে কত ভিউ আসলে জেনুইন হয়েছে, কতটুকু ধরেন আমরা যদি 1 মিনিট ভিউজের কথা বলি তাহলে সেটা কতটুকু হয়েছে, বা 30 সেকেন্ড প্লাস ভিউ কতটুকু হয়েছে, আর 1 সেকেন্ডে কতটুকু হয়েছে, এটা কিন্তু ইনিশিয়ালি জানার কোনো ওয়ে নাই। শুধুমাত্র ক্রিয়েটরই জানবে যে আসলে ভিউটা কতটুকু হয়েছে। সো অথবা যদি আপনার যে ব্র্যান্ড প্রমোট করতে আসে তাহলে সে যদি চায় যে ভাই আমাকে ওই জিনিসটা দেখেন, এক্স্যাক্টলি। না, এখন ধরেন ব্র্যান্ডের বিষয়টা আমরা আলাদা যদি রাখি, যেহেতু আমরা সাধারণ মানুষ হিসেবে যদি আমরা কথা বলি, আমরা কিন্তু কিছুটা মিসলিড হব এই ভিউজগুলো দেখে, অনেকটাই মিসলিড হব। একটা ভিডিওতে দেখা যাবে যে, কারণ দেখেন ইমপ্রেশন কিন্তু প্রচুর থাকে ভিডিওতে, সেই সাথে কোনো ভিডিওর যদি সিটিআর হাই হয়, এখানে বড় একটা বিষয় আছে ক্লিক থ্রু রেট, যেটা সিটিআর। ইমপ্রেশন হচ্ছে ধরেন আমার একটা ভিডিও কয়জন মানুষের কাছে ইউটিউব পাঠাইলো, ধরেন হোম পেজে, সাজেশনে, কয় জায়গায় আমার থাম্বনেলটা শো করা হইলো, এটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন তো প্রচুর হয়, এখন কতজন মানুষ ক্লিক করছে সেখান থেকে ওই পার্সেন্টেজটাকে বলে সিটিআর বা ক্লিক থ্রু রেট। সো আমার ভিডিওটা যদি 100 জন মানুষের কাছে পৌঁছানো হয়, 100 জন থেকে যদি 10 জন ক্লিক করে তাহলে 10% হচ্ছে আমার সিটিআর। এখন একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস এখানে বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আগে আপনি ধরেন খুব লোভনীয় একটা থাম্বনেল দিছেন, কেউ একজন ক্লিক করছে আপনার ভিডিওতে, ক্লিক করার পরে সে প্রথম 15 সেকেন্ড দেখে যদি মনে হয় তার কাছে যে না ভিডিওটা আসলে থাম্বনেলে দেখে যতটা ইন্টারেস্টিং মনে হয়েছিল, ভিতরে ভিডিওটা ততটা ইন্টারেস্টিং না, মানুষ কিন্তু বের হয়ে চলে আসে, ওটা কিন্তু ভিউ হিসেবে কাউন্ট হইল না, ঠিক আছে, কয়েক সেকেন্ড, এখন ভিউ হিসেবে কাউন্ট হবে। সো এখন কিন্তু লোভনীয় থাম্বনেল, মিসলিডিং থাম্বনেল, ক্লিকবেইটি থাম্বনেল, এগুলোর সংখ্যা বেড়ে যাবে, কারণ আপনি যদি মানুষকে ক্লিক করাইতে পারেন তাইলে ভিউ কাউন্ট হয়ে যাচ্ছে। সো এখন থাম্বনেলগুলা এত মানে উল্টাপাল্টাভাবে মানুষজন ডিজাইন করবে, এমনিতেই তো মিসলিডিং থাম্বনেল বা ক্লিকবেইটি থাম্বনেলে ভরা ইউটিউব, এখন এই জিনিসটা আরও এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, কারণ প্রত্যেকটা ক্লিক মানে একটা ভিউ। এর আগে কিন্তু ক্লিকে ভিউ হইতো না, এখন ক্লিকেই ভিউ।
সেটা একটা মারাত্মক বিষয়, আমি জানি না ইউটিউব এটা কোনোভাবে কনসিডার করছে কিনা। আচ্ছা, এর পাশাপাশি তো তারা হচ্ছে শর্টসের ক্ষেত্রে এখন থাম্বনেল দিতে দেয় আলাদা করে। হ্যাঁ, শর্টসে আগের ক্ষেত্রে আগে তো ছিল যে আপনার ফ্রেমে থাকলে, ভিডিওর ভিতরে ফ্রেম থাকলে তাহলে দেওয়া যেত, ওইটাও যদিও মানুষ ফার্স্টে একটা ফ্রেম অ্যাড করে দিত, এখন কিন্তু দেখা যাবে আরো ওই জন্য দেখা যাবে যে ভিউ অনেক বেশি দেখাচ্ছে। হ্যাঁ। সো আমার ব্যক্তিগতভাবে যদি আমার ব্যক্তিগত অভিমতের কথা বলি, এই জিনিসটা আমার পছন্দ হয় নাই, এটা করা উচিত হয় নাই বলে আমার মনে হয়। ইউটিউবের হয়তো বা নিজস্ব রিজন আছে, বিজনেস রিজনটাই বেশি, সবাই এটাই স্পেকুলেট করতেছে যে না শুধুমাত্র ধরেন ব্র্যান্ডগুলোকে বড় নাম্বার দেখানোর জন্যই ইউটিউবে এই কাজটা করতেছে। এছাড়া আমার মনে হয় না যে এখানে দ্বিতীয় কোনো ভালো রিজন আছে। আপনি ক্লিক করলেন আর ভিউ কাউন্ট হয়ে গেল, আই ডোন্ট থিঙ্ক এটার আর কোনো রিজন আছে। তারা কি এরকম মনে করতেছে যে ব্র্যান্ড দেখবে যে এরকম বেনিফিট বেশি হচ্ছে বা ভিউ বেশি হচ্ছে, এজন্য বেশি বেশি ভিডিও বানাবে, এরকম কিছু হতে পারে? একটা সাইকোলজিক্যাল ব্যাপার তো এখানে থাকে, ভিউর নাম্বারটা যখন অনেক বেশি হয়। যেমন ধরেন ফেসবুকে যখন আমি জানি ফেসবুকে 1 সেকেন্ডে ভিউ কাউন্ট হয়, কিন্তু আমি ফেসবুকের একটা ভিডিওতে যখন 100 মিলিয়ন ভিউ দেখি, একটা সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু কাজ করে, 100 মিলিয়ন। এইবার আপনার এর নেক্সট স্টেপে আসবে, আপনার ব্রেন চিন্তা করবে যে আচ্ছা এটা তো 1 সেকেন্ডে কাউন্ট করছে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু হতে পারে আপনি তো জানেন না। সো এই যে স্পেকুলেশনটা বা এই যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার, এটা কিন্তু ব্র্যান্ডের বেলায়ও থাকবে। ব্র্যান্ড ইনিশিয়ালি যখন নাম্বারটা শুনবে 100 মিলিয়ন ভিউ হয়েছে, ওকে অনেক বড় ভিউ, এরপরে আসেন পরের মেট্রিক্সে, বাট তার আগেই কিন্তু সে একটা পজিটিভ ফিডব্যাক মাথার মধ্যে নিয়ে নিয়েছে, বড় একটা নাম্বার। সো এটা একটা গেম, আই থিঙ্ক সাইকোলজিক্যাল একটা গেম। সো এইটাই ইউটিউব খেলতেছে। সেকেন্ড যে বিষয়টা ইউটিউবের আপডেটের, সেটা হচ্ছে মনিটাইজেশনের পলিসি। তারা আপডেট করেছে, যেহেতু ভিউ কাউন্ট আপডেট করতেছে। সো আই ডোন্ট থিঙ্ক এই দুইটা লিঙ্কড, কারণ আপনার ভিউ বাড়লে কি হবে, ওয়াচ টাইম তো বাড়তেছে না, সাবস্ক্রাইবার তো বাড়তেছে না। ওয়াচ টাইম আর ভিউয়ের ক্ষেত্রে কিন্তু এখানে এঙ্গেজড ভিউ যেটা, ওটাই দেখবে মনিটাইজেশনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। সো কত পরিমাণে দেখছে মানুষ ভিডিওটা, সেই নাম্বার অফ আওয়ার্স যেটা দেখা হয়েছে ওইটাই কাউন্ট হবে। সো নতুন পলিসিতে ইউটিউব রীতিমতো দ্বিগুণ করে দিছে রিকোয়ারমেন্ট। আগে ছিল 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লং ফর্ম ভিডিওতে লাস্ট 365 দিনে। ধরেন আপনি আজকে অ্যানালিটিক্সটা দেখতেছেন, আজকে থেকে গত 365 দিনে আপনার যদি চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থাকতো, তাহলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু এখন নতুন নিয়মে, এটা যদিও ইনস্ট্যান্টলি চালু হচ্ছে না, আগামী বছরের ফেব্রুয়ারিতে চালু হবে। ফেব্রুয়ারি বলতে জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির শুরুতে। সেখানে আপনার সাবস্ক্রাইবার 1000ই, সাবস্ক্রাইবার সংখ্যাটা তারা বাড়ায় নাই, বাট ওয়াচ টাইমটা 4000 ঘন্টা থেকে এক জাম্পে 8000 ঘন্টা করে ফেলছে, ডাবল। এবং শর্টসের বেলায়ও সেটা ডাবল। শর্টসের বেলায় আগে ছিল আপনার 90 দিনে 10 মিলিয়ন ভিউ লাগতো, এখন 20 মিলিয়ন, এখন সেটা 20 মিলিয়ন লাগবে। এবং শর্টসের বেলায় এই জিনিসটা আরেকটু টাফ করতেছে, সেটা হচ্ছে আপনার 90 দিনে 10 মিলিয়ন ভিউ সাস্টেইন করতে হবে। মানে ইনিশিয়ালি তো আপনি 90 দিনে 20 মিলিয়ন ভিউজ এনে রিকোয়ারমেন্ট ফুলফিল করলেন, শর্টসের জন্য মনিটাইজেশন আপনি এনাবল করলেন ওই ইউটিউব পার্টনার প্রোগ্রামে, বাট এরপরে প্রতি 90 দিনে আপনার 10 মিলিয়ন ভিউজ আনতে হবে। যদি না নেন তাহলে আপনার মনিটাইজেশন সাস্টেইন করবে না, শর্টসের বেলায় অনলি। লংয়ের বেলায় এরকম কিছু নয়। লংয়ের বেলায় অ্যাকচুয়ালি আগের রুলটাই থাকবে। লংয়েও কিন্তু আগে থেকেই আপনার 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইটা সাস্টেইন করা লাগতো। এটা যদি কেউ সাস্টেইন না করতে পারে 1 বছরে, চ্যানেল যদি ইনএক্টিভ থাকে, তাহলে কিন্তু মনিটাইজেশন পজ হয়ে যায়। এটা মনে হয় ভাইয়া নতুন যে ক্রিয়েটর আছে তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। আগে কিন্তু 4000 ঘন্টা অনেক, আপনার 4000 ঘন্টার জন্য অনেকগুলো ভিডিও আপলোড করতে হবে, লং ফর্মের ভিডিও লাগবে। আর এর পাশাপাশি শর্টসের ক্ষেত্রেও কিন্তু 20 মিলিয়ন কম না, প্রচুর। এবং আমার মনে হয় ইউটিউব এটাই, মানে নতুন ক্রিয়েটরদেরকে ডিসকারেজ করতেছে না ঠিক, জাস্ট এন্ট্রি রিকোয়ারমেন্টটা একটু টাফ করে দিচ্ছে। এটার পেছনে ইউটিউবের খুবই মানে সিনিস্টার একটা প্ল্যান আছে আমার যেটা মনে হয়। প্ল্যানটা কি, আমরা অনেকেই মনে করি যে, অনেকে মনে করেন, এখন সবাই জানে অ্যাকচুয়ালি ইউটিউব কিন্তু সব ভিডিওতে অ্যাড দেয়। আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকুক আর না থাকুক, আপনার ভিডিওতে কিন্তু অ্যাড দিচ্ছে। সো যদি যেমন আমার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে আর আমার একটা ভিডিওতে যদি অ্যাড দেখানো হয়, তাহলে এখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজ আমি পাচ্ছি। আমি 45%-এর মতো মনে হয় পাচ্ছি। জানেন তো আমি শেয়ারিংটা দেখি, ইউটিউব রেভিনিউ শেয়ারিং, মোস্ট প্রবাবলি 45% আমাকে দিবে। হ্যাঁ, 45% ক্রিয়েটর পায়, 55% পায় হচ্ছে ইউটিউব নিজে। সো এখানে অলমোস্ট হাফ একটা চাঙ্ক ক্রিয়েটরকে দিয়ে দিতে হচ্ছে ইউটিউবের। বাট যদি চ্যানেলে মনিটাইজেশন না থাকে আর সেখানে যদি অ্যাড দেখানো হয়, তাহলে 100% ইনকামটাই কিন্তু ইউটিউব পাচ্ছে, তাদের কাছে যায়। এখন যদি সব ইউটিউব চ্যানেলেই মনিটাইজেশন না থাকে, ইউটিউবের বরং আরও লাভ, 100% ইনকাম ইউটিউবের কাছে যাচ্ছে। আর এখন অনেকেই বলতে পারে তাইলে তারা মনিটাইজেশন বন্ধ কেন করে দিচ্ছে না? বন্ধ করে দিচ্ছে না
কারণ ক্রিয়েটরদেরকে ইন্সপায়ার করতে চায় তারা যে না আমাদের প্ল্যাটফর্মে থাকো, এখান থেকে তুমি বেনিফিট পাচ্ছ, সো ভিডিও বানাও, বেশি বেশি করে বানাও। সো আমার যেটা মনে হয় মনিটাইজড চ্যানেলের সংখ্যা ইউটিউবের কাছে এনাফ হয়ে গেছে, যে আমার কাছে পর্যাপ্ত ক্রিয়েটর আছে যাদেরকে আমি পে করতেছি, তারা আমার প্ল্যাটফর্মে লয়াল, তারা থাকবেই, তারা যাবে না, কারণ তাদের মনিটাইজেশন তো এখন আছে। কিন্তু নতুন করে যে এনরোল হতে যাচ্ছে মানুষজন, তাদের জন্য জিনিসটা লিমিট করে দিচ্ছে। মোস্ট প্রবলি এটা এআইও একটা রিজন হতে পারে, কারণ এআই দিয়ে কিন্তু যখন থেকে এআই ভিডিও জেনারেশন আসছে, প্রচুর কন্টেন্ট ইউটিউবে আসতেছে এআই স্লপ যেটাকে বলে, একদম লাইক অহরহ এআই স্লপ। আপনি যদি একটু স্ক্রোল করেন, শর্টস যদি স্ক্রোল করেন, আপনি যদি 2টা ভিডিও পান হচ্ছে রিয়েল মানুষ দিয়ে বানানো, এরপরেই একটা আপনি এআই দিয়ে পাবেন, পার 3 বলা যায় রাফলি। সো ডেফিনেটলি এআই স্লপ প্রচুর আসতেছে, অ্যান্ড এগুলো দিয়েও মানে ক্রিয়েটরের সংখ্যা হয়তো অনেক বেড়ে গেছে। আমি এক্সাক্ট নাম্বারটা বলি, এই মুহূর্তে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যে চ্যানেল আছে সেটার সংখ্যা মোস্ট প্রবাবলি 30 লাখ। ইউটিউব পার্টনার প্রোগ্রাম নাম্বার অফ চ্যানেল মোস্ট প্রবাবলি 30 লাখ। আমি লাস্ট যে নাম্বারটা দেখছি সেটা হচ্ছে 3 মিলিয়ন। 3 মিলিয়ন মানে 30 লাখ। এইটা হচ্ছে গিয়া লেস দেন 3%। আপনি যদি পুরা চ্যানেলের কথা বলেন, ইউটিউবে যে নাম্বার অফ চ্যানেল আছে টোটাল, সেখান থেকে লেস দেন 3% চ্যানেল এই মুহূর্তে ইউটিউব পার্টনার প্রোগ্রাম মনিটাইজেশনের আওতায় আছে, যেটা নাম্বারটা 30 লাখ। তারপরেও ইউটিউবের কাছে মনে হচ্ছে এনাফ। আপনার কি মনে হয় এইটা কি ফিউচারে ইউটিউব যারা ক্রিয়েটর আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের কি ওন্যদিকে মুভ করার জন্য ইন্সপায়ার করবে কিনা? ইন্সপায়ার করতে পারে। আর রিসেন্টলি বলতে মনে হয় গতকাল আমি কয়েকটা পোস্ট দেখলাম, এশিয়ান একটা প্ল্যাটফর্ম বিলিবিলি, এক্স্যাক্টলি চাইনিজ প্ল্যাটফর্ম মেবি, তারা গ্লোবালি লঞ্চ হচ্ছে। গ্লোবালি লঞ্চ হচ্ছে। মিস্টার বিস্টেরও আনছে, মিস্টার বিস্টের ভিডিওগুলো মনে হয় আছে। আমি নিজে একটা চ্যানেল খুলছি আর কি, খুলে দেখলাম মোটামুটি অনেক কন্টেন্ট আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে চাইনিজ কন্টেন্ট যেগুলো দেখলাম আর কি। যদি এরকম গ্লোবালি তারা মানে বিলিবিলি যদি হয়, রিলিজ হয়, তাহলে দেখা যাবে অনেকে হয়তো বা সুইচ হইতে পারে। এক্স্যাক্টলি। অ্যান্ড তারা দেখছেন মানে সুন্দর একটা অপরচুনিটি দেখে, আমি জানি না অপরচুনিটি ওইটা দেখছে কিনা তারা, যে ইউটিউব এরকম নিয়ম চেঞ্জ করতেছে মনিটাইজেশনের। সো ক্রিয়েটরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি, ক্রিয়েটরদের, ভিউয়ারদের না। ভিউয়াররা তো ইউটিউবে থাকবেই, এটা মানে নিঃসন্দেহে। ভিউয়ারটা হচ্ছে গিয়া যেদিকে ভালো কন্টেন্ট পাবে, ভিউয়ার তো ওইদিকেই দৌড় দিবে, তাই না? সো বিলিবিলি মোস্ট প্রবলি এটাই চাইতেছে যে ক্রিয়েটরদেরকে আমরা অ্যাট্রাক্ট করি, ক্রিয়েটররা যদি আমার এখানে আসে তাইলে ভিউয়ারও আসবে ডেফিনেটলি। সো এই সুযোগটা তারা নিচ্ছে। আর বিলিবিলিতে এখন পর্যন্ত মূলত আমি যতটুকু এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স হয়েছে বিলিবিলির, ওরা চাইনিজ কন্টেন্টের পাশাপাশি প্রচুর কপিরাইটেড কন্টেন্ট অ্যালাউ করতেছে, যেমন মুভিজ টুভিজ, এগুলো সিরিজ, এগুলো সব আপলোড হয়ে গেছে ওটাতে। তো যদি গ্লোবালি লঞ্চ হয়, এই জিনিসটা মনে হয় না এভাবে থাকবে, এটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। আর ওদের মনিটাইজেশন মডেল নিয়ে এখনো পর্যন্ত আমি স্টাডি করি নাই, এটা নিয়ে একটু স্টাডি করতে হবে যে ওরা কি আদৌ মনিটাইজেশন এখন দিচ্ছে কিনা। দিলেও হয়তো বা, যেহেতু এটা শুধুমাত্র চাইনিজ একটা প্ল্যাটফর্ম, সো চাইনাই দিবে। বাই দ্য ওয়ে, চাইনায় কিন্তু বিলিবিলি অনেক পপুলার, মানে ইউটিউব যেরকম গ্লোবালি অনেক পপুলার, চাইনায় কিন্তু বিলিবিলি অনেক পপুলার। সবাই বলে যে চাইনিজ ইউটিউব হচ্ছে বিলিবিলি। আচ্ছা, এখানে তো মনে হয় ইউএস আর চায়নার যে থাকে, দ্বন্দ্ব থাকে, ওটার একটা ফ্যাক্ট থাকতে পারে। না, এমনিতে তো চায়না পুরো ক্লোজড একটা কান্ট্রি, আমরা সবাই জানি। ক্লোজড বলতে ইন্টারনেটের বেলায় গ্লোবালি যত সার্ভিস আছে কিছুই কিন্তু চায়নায় নাই, চায়নায় চলেও না। চায়নায় আমি যেহেতু কিছুদিন আগে গিয়েছি, চায়নায় গেলে আপনি কোনো কিছু ইউজ করতে পারবেন না গ্লোবাল, আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ছাড়া গুগল চলবে না, ইউটিউব চলবে না, ফেসবুক চলবে না, উবার নাই, আপনি যত ধরনের গ্লোবাল যত সার্ভিস বলেন তাদের সবকিছুর অল্টারনেটিভ আছে আর কি। এক্স্যাক্টলি, এন্ড বেটার অল্টারনেটিভ আছে। আপনি জানেন গুগল ম্যাপ আমি যখন চাইনায় গিয়ে ইউজ করতেছিলাম, একে তো গুগল ম্যাপ নাই, বিজনেস টিজনেস বা অন্যান্য লোকেশন, রোড টোড, এগুলো কোনো কিছুই গুগলে প্রপারলি নাই। কিন্তু চাইনিজ যে কয়েকটা ম্যাপ আছে, ওই ম্যাপ অ্যাপগুলো ইউজ করার পরে আমার কাছে মনে হয়েছে ও মাই গড, ওরা অনেক অ্যাডভান্সড। যেটা ধরেন গুগল আমেরিকার স্পেসিফিক কিছু রোডে মানে টেস্ট, 3D ভিউ যেরকম স্পেসিফিক কিছু রোডে টেস্ট করছে। ফর এক্সাম্পল, আমি আমার একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি আর আমার ওয়াইফ সহ একবার ব্যাংককে ঘুরতে গেছি আমরা, ব্যাংককে একটা কাজে গেছি, প্লাস ঘুরতে গিয়ে ওখানে আমি একটা বাইক রেন্ট করছি, আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছিল সেই জন্য। সো ব্যাংককের রাস্তা তো আমি চিনি না, এবার আমি গুগল ম্যাপ দিয়ে ড্রাইভ করতেছি। তো যখনই একটা ইন্টারসেকশনে আসলাম, 3টা রাস্তা, ঠিক আছে, একটা হচ্ছে ফ্লাইওভার উপরে উঠে গেছে, আর দুই পাশে 2টা রাস্তা, নিচ দিয়ে 2টা রাস্তা, মাঝখান দিয়ে ফ্লাইওভার। এখন আমাকে ও হচ্ছে দেখাচ্ছে বাম পাশে, মানে বাম পাশে কার্ভ রাস্তা দেখাচ্ছে, বাট আমাকে কি ফ্লাইওভারে উঠতে হবে নাকি নিচ দিয়ে বামে যেতে হবে, এইটা গুগল ম্যাপ আমাকে বলতেছে না। আর আমিও কনফিউজড। আর মানে ব্যাংককের মতো জায়গায় আমি যে দাঁড়ায় দেখবো, বুঝবো, চিনবো, এরকম অবস্থাও নাই, কারণ ট্রাফিক কন্টিনিউয়াসলি আসতেছে। তো আমি ভুল রাস্তায় ঢুকে পড়ছি।
অ্যান্ড অনেক দূর যাওয়ার পরে আমাকে গুগল ম্যাপ দেখাইতেছে যে তুমি রং সাইডে চলে আসছো, আবার ইউটার্ন নিয়ে উল্টে তারপরে আসো, প্রায় 7 কিলোমিটার ঘুরে আমাকে আসতে হবে। এমন একটা মানে হ্যাসেলের মধ্যে পড়ে গেছে। আর ওখানে তো উল্টাও আসা যাবে না, আসলেই ধরবে আমার পুলিশে। বাট চাইনায় গিয়ে আমি যেটা দেখলাম, এরকম আমি একদম কেয়ারফুলি নোটিস করতেছিলাম যে আমার সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তাহলে চাইনিজ অ্যাপগুলোতে দেখি কী করে। পুরা 3D ভিউতে যদি ওখানে ফ্লাইওভার থাকে, ওই রাস্তাটা উঁচা হয়ে যায়, উঁচা হয়ে দেখায় যে হ্যাঁ আপনাকে এখন এই দিক দিয়ে যাইতে হবে। অ্যান্ড মার্ক করা থাকে যে এটা হচ্ছে নিচে, এটা উপরে, এটা কোন দিক দিয়ে যাচ্ছে, মার্ক করা থাকে। মানে পুরো জিনিসটা একদম ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায়, যেটা দেখে আমি পুরো অবাক হয়েছি যে গুগল এটা আমার মনে হয় না ওয়ার্ল্ড ওয়াইড খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারবে, যেটা চায়নায় অলরেডি হয়েছে অ্যান্ড তারা এটা করতেছে। এটাও না শুধু, আরও অনেক ধরনের ফিচার আছে যেগুলো নিয়ে আমরা পরে একদিন ডিসকাস এটাকে করব। অনেকবার আপনি ওই যে উইচ্যাটের কথা বলছিলেন। হ্যাঁ, উইচ্যাট, এগুলো নিয়ে আমরা সুপার কথা এক্স্যাক্টলি, এগুলো নিয়ে একদিন আমরা একটা পুরা এপিসোডই করব, যেখানে আমরা সুপার অ্যাপ এবং চাইনিজ জিনিসগুলো নিয়ে কথা বলবো এবং গ্লোবাল ইম্প্যাক্ট কতটুকু হচ্ছে চাইনিজ প্রোডাক্টের, এটা নিয়ে আমরা একদিন কথা বলবো। বাট যেটা বলতেছিলাম, বিলিবিলি যদি গ্লোবালি চলে আসে তাহলে ইউটিউবকে ভালো রকমের একটা টেক্কা দিবে বলে আমার মনে হচ্ছে। আর ইউটিউব যে মনোপলিটা করতেছে ভিডিও মার্কেটে, এইটা হয়তো বা কিছুটা কমতে পারে। অলদো এটা খুব তাড়াতাড়ি হবে না, কারণ ইউটিউব অলরেডি এমন একটা স্ট্রং ফ্যান বেস, স্ট্রং একটা জায়গা, স্ট্রং একটা লয়্যালটি বেস তৈরি করে রাখছে। এটা তো সহজে ভাঙবে না, কিন্তু একটা থ্রেড ডেফিনেটলি আসবে, যে থ্রেডটা কিন্তু এখন একদম এতদিন পর্যন্ত ধরেন ধারে কাছেও ছিল না, আর কেউ ছিল না। এক্স্যাক্টলি। ফেসবুককে তো কাউন্টই করা যায় না ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে। ফেসবুক ইজ মানে ওরা নিজেরা জানেন আসলে কি, কারণ ফেসবুক একটা সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল যেখানে ওদের মোটোটাই ছিল যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তুমি কানেক্ট হবা ফেসবুকে। ওইটা তো আর এখন আর নাই ফেসবুকের মোটো। এখন আসলে কার সাথে কানেক্ট হবে, এআই সাথে কানেক্ট হবে নাকি বিজনেসের সাথে কানেক্ট হবে? এখন বিজনেসের সাথে কানেক্ট হবে, টু বি অনেস্ট, নট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। বিজনেস এবং ক্রিয়েটর তাদের সাথে কানেক্ট হওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। সো তারা তাদের মোটো থেকে সরে আসছে, যে কারণে ফেসবুককে আসলে আমি এখন কোনো প্ল্যাটফর্মের কাতারে গুনি না। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি নিজেও ফেসবুক এখন আর ইউজ করি না খুব একটা, আমার পার্সোনাল প্রোফাইল, শুধুমাত্র পেজ ইউজ করি। আর গ্লোবালিও ধরেন, স্পেশালি কিছুদিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম, জেনজিরা মানে পুরাই ফেসবুক বিমুখ, জেনজি। আর এখন তো জেন আলফা চলে আসছে, জেন আলফারা তো আরও ফেসবুক বিমুখ, ওরা তো সোশ্যাল মিডিয়া বিমুখ পুরা। জেন আলফা যেটা বলা হচ্ছে মানে গ্লোবালি, বাংলাদেশের কথা ভিন্ন। সো স্পিকিং অফ ফেসবুক, আচ্ছা আমরা ইউটিউবের বিষয়টা কনক্লুড করি। যেটা বলতেছিলাম যে ইউটিউব ভালো রকমের একটা চ্যালেঞ্জ পাবে বিলিবিলি যদি আসে, এবং ক্রিয়েটরদেরকে তারা ডিসকারেজ করতেছে, তারা 100% ইনকামটা নিজের পকেটে নিয়ে নেওয়ার জন্য ধান্দাটা করতেছে, এটা বুঝাই যাচ্ছে। অন্ততপক্ষে যদি একজন সিরিয়াস ক্রিয়েটরও হয়, তারও 8,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার বানাইতে হয়তো বা সময় একটু বেশি লাগবে এখন। তো যেই সময়টা বেশি লাগবে ওই সময় পুরাটা যে ভিউজগুলো আসবে, ইনকামগুলো ইউটিউব পকেটে ঢুকাবে, সো তাদের রেভিনিউটা অপটিমাইজ হচ্ছে ডেফিনেটলি। সো সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতেছিলাম, আরেকটা টপিক খুবই ফ্যাসিনেটিং আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এজ লিমিট। এটি নিয়ে গ্লোবালি প্রচুর কথাবার্তা হচ্ছে, এবং কিছুদিন আগেই ফেসবুকের নিয়ে কথা বলতেছিলাম, মেটার বিরুদ্ধে আমেরিকার টেক্সাসের একটা কোর্টে হাজারেরও উপরে মানে অলমোস্ট 3,000 মনে হয়, আমি এক্সাক্ট নাম্বারটা ভুলে গেছি, বাট 1,000-এর উপরে মামলা হয়েছে মেটার নামে। এদের প্রাইভেসি আর হচ্ছে কম বয়সী যে আছে, টিনেজার আছে, এক্সপ্লয়েট করার যে ব্যাপারটা, এই জন্য মাঝে মাঝে মেটার সাথে বা ফেসবুক জুকারবার্গ অনেক হয় আর কি, ওরা হেনস্থা হইতে হয়। কিন্তু এটা তারা যতদূর মানে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, তারা নাকি ইন্টেনশনালি এগুলো করতেছে। তারা ইন্টেনশনালি এমনভাবে অ্যালগোরিদমটাকে ডেভেলপ করতেছে যেন মানুষ এটাতে এত বেশি হুকড হয় এখান থেকে যেন বের না হইতে পারে। অ্যান্ড এইটাতে কত বড় সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যে মানুষের মধ্যে পড়তেছে, বা একটা জেনারেশন যে কীভাবে ধরেন ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এইটা বলাই বাহুল্য। এবং এটা আমার মনে হয় আমরা যতই লুজলি বলি বা যেভাবে বলি না কেন, এটার ডেপথ, এটার স্ট্রেংথ, এটার ইম্প্যাক্টের পরিমাণ বা পরিণতিটা, এটা আসলে মুখে এক্সপ্লেন করা পসিবল না। যত ধরনের স্টাডি হয়েছে, কোনো স্টাডিতেই পজিটিভ কিছুই পাওয়া যায় না। যত ধরেন রেপুটেড স্টাডি বলেন, কম রেপুটেড স্টাডি বলেন, সব জায়গাতে সবাই বলতেছে, সবাই মোটামুটি একমত, এক্সপার্ট বলেন আর নন এক্সপার্ট বলেন, বিশেষজ্ঞ বলেন আর একদম পাতি মানুষজন বলেন, সবাই একমত এটাতে যে সোশ্যাল মিডিয়া একটা জেনারেশনকে বোকা বানায় দিচ্ছে, ফুল বানায় দিচ্ছে, ব্রেন রট বানায় দিচ্ছে। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি কমে যাচ্ছে, আমাদের অ্যাটেনশন কমে যাচ্ছে, আমাদের ধৈর্য কমে যাচ্ছে। আমি এখনকার সময়ের বাচ্চা যাদেরকেই দেখি, যেই বয়সেরই দেখি না কেন, মনোযোগ নাই। যেমন আমি যদি একটা মুভি দেখতে বসি, তাহলে ধরেন আমি মুভিটাতেই মনোযোগ দিই এবং মুভিটা দেখি কন্টিনিউয়াসলি, আমি মুভিটা শেষ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু আমি আমার পরিচিত যাদেরকে দেখছি, মানে 2 ঘন্টার মুভিতে তারা মনোযোগ দিতে পারে না, মুভির মাঝখানে উঠা চলে যায়, নাহলে ফোন টিপে, ভালো মুভি হোক খারাপ মুভি হোক এটা ম্যাটার না, অ্যাটেনশন দিতে পারে না, পাশাপাশি পড়াশোনায় মনোযোগ নাই। তো এই জিনিসগুলো কিন্তু ঘটতেছে। অ্যান্ড যে কারণে
বিশ্বের উন্নত দেশ যে যারা আছে তারা নিয়ম করতেছে নতুন করে। এখন তো ফেসবুকে 13 বছর বয়স হলেই কিন্তু অ্যাকাউন্ট খোলা যায়, এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও অ্যারাউন্ড 13 বছর। বাট অলরেডি অস্ট্রেলিয়ায় এই নিয়মটা অ্যাপ্লাই হয়ে গেছে যে 16 বছরের নিচে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে না, এবং ভেরিফাই করতে হয়। মানে জাস্ট আপনি বলে দিলেন ও আমার বয়স 16 তাইলে অ্যাকাউন্ট হয়ে গেল, এরকম না। ওদের এখানে ভেরিফাই করতে হয় যে আপনার বয়স আসলেই 16 কিনা। এটা অস্ট্রেলিয়াতে অলরেডি টেস্ট বেসিসে চলতেছে, অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে ইউএসএ মনে হয় কিছু কিছু জায়গায় চলতেছে এটা নিয়ে, কিছু কিছু স্টেটে। কেস হওয়ার পরে তারা এরকম রুল আউট করতেছে আর কি ফিচার, যাতে এজ নির্দিষ্টভাবে দেখা যায়, ভেরিফাই করা যায়। এক্স্যাক্টলি। এবং সেম জিনিসটা ইউকেতেও হচ্ছে। ইউকেতে হয়তো বা আগামী বছরের শুরু থেকে অ্যাপ্লাই হয়ে যাবে, 16 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়াতে আসতে পারবে না। এবং নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার আছে, সেও এই বিলটা প্রপোজ করছে যে নিউজিল্যান্ডেও 16 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়াতে এনরোল করতে পারবে না। অ্যান্ড এইটা মোস্ট প্রবাবলি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে 3টা দেশ একসাথে এই জিনিসটা, একসাথে না মানে ব্যাক টু ব্যাক অ্যাপ্লাই করবে। এখন অপেক্ষা করতেছি ইউরোপিয়ান ইউনিয়নের জন্য। আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক আছে, এখন বাংলাদেশে কি এটা হইতে পারে আপনার ও মনে হয়? ভাই, বাংলাদেশের যে বিষয়টা, আমার মনে হয় না বাংলাদেশ এইসব বিষয়ে কনসার্ন, একদমই কনসার্ন বলে মনে হয় না। কারণ বাংলাদেশ, আমরা তো সব ট্রেন্ডের পরে আসি না, একদম সবার পরে আসি। ইউএস বা গ্লোবালি যে ট্রেন্ড আসে, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশের ট্রেন্ড আসে, দেন আমরা আসি। লাইক আমরা ট্রেন্ডের একদম শেষ মাথায়। সো দেখেন, ফেসবুক পুরো গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফেসবুকের অবস্থা নাই। ফেসবুক কিন্তু ইউজার হারাচ্ছে প্রতিনিয়ত, বাট বাংলাদেশে কিন্তু কমতেছে না। বাংলাদেশে বাংলাদেশে ফেসবুকই মেইন প্ল্যাটফর্ম, এবং বাড়তেছে ইউজার সংখ্যা মোস্ট প্রবাবলি। আমি জানি না বাড়তেছে কিনা, জাস্ট আমি ধারণা করে বললাম। কিন্তু এজ রেস্ট্রিকশনের যে ব্যাপারটা বাংলাদেশে, এটার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি ছিল সেটা হচ্ছে ধরেন গার্জিয়ানদের সচেতনতা। এটা তো নাই বাংলাদেশে। গভর্নমেন্ট লেভেলেও আমার মনে হয় না এই বিষয় নিয়ে তারা কনসার্ন, কারণ আমাদের দেশে এত সমস্যা, এত মেজর সমস্যা, এইটাকে তাদের কাছে মনে করেন একটা খুবই ক্ষুদ্রতম একটা সমস্যা মনে হয়। গার্ডিয়ান যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ছোট বাচ্চারে শান্ত করার জন্য ফেসবুক ধরে দেয় ধরা যায়, এক্স্যাক্টলি। বা রিল দেখতে বসায় দেয়। এই জিনিসগুলো কিন্তু তাদের মস্তিষ্কের একদম খুব খারাপ, এই মস্তিষ্কের জন্য আর কি। অবশ্যই। তারা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ফোকাস করতে পারে না, যেটা একটু আগে বলতেছিলেন। এরকম অনেক কাহিনী কিন্তু ঘটে। এর অল্টারনেটিভ হিসেবে কি আছে, কি করতে পারে? অল্টারনেটিভ আসলে অনেকেই মনে করে যে না, টেকনোলজি এত কার্স, টেকনোলজি এত খারাপ, এই টেকনোলজিই থাকা উচিত না। বিষয়টা এরকম না। টেককে আপনি যদি ব্যালেন্সডভাবে ব্যবহার করতে পারেন তাইলে সম্ভব। বাচ্চাদের বেলায় যেটা হয়, মানে ডেফিনেটলি বাচ্চাদেরকে তো দেওয়াই উচিত না। অ্যাটলিস্ট ধরেন 6-7 বছর বয়স পর্যন্ত তো টেকের বাইরে রাখা উচিত বাচ্চাদেরকে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, বাইরে রাখতে হইলে তো প্যারেন্টসদেরও বাইরে থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনার বাসায় বিশাল বড় একটা টিভি, আপনি টিভি দেখতেছেন কিন্তু বাচ্চাকে দেখতে দিচ্ছেন না, এইটা আরও খারাপ ইম্প্যাক্ট পড়বে। সো আপনার বাসায় যদি বাচ্চা থাকে, আপনি যদি প্রপার প্যারেন্টিং করতে চান, তাহলে আপনারও টিভি দেখা বন্ধ করতে হবে। পাশাপাশি আপনারও ফোন ইউজ করা বন্ধ করতে হবে। ইউজ করা বলতে আপনি কল করতেছেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনি বসে বসে স্ক্রোল করতেছেন আর বাচ্চাকে ফালা রাখছেন অন্যদিকে, তখন বাচ্চাও কিন্তু অ্যাট্রাক্টেড হবে। সো এখানে প্যারেন্টসদেরকে বড় স্যাক্রিফাইস করতে হবে যদি তারা প্রপার প্যারেন্টিং করতে চায়। প্যারেন্টিং এর ব্যাপারে অনেকে কিন্তু আসলে এভাবে জানেই না এক্স্যাক্টলি। প্যারেন্টিং বলে যে একটা জিনিস আছে, কিভাবে তাদের ক্ষতি তারা নিজেরা করতে চায়, এটা কিন্তু অনেকে হয়তো বা জানেই না। এক্স্যাক্টলি। আমরা যদিও এই বিষয়ে বিশেষজ্ঞ না, বাট যতটুকু কমন সেন্স বলে, এটা কিন্তু কমন সেন্সের ব্যাপার, টু বি অনেস্ট। যে একটা বাচ্চার ডেভেলপমেন্ট কীভাবে হবে না হবে, অনেক কিছু কমন সেন্সের উপর ডিপেন্ড করে। সেই কমন সেন্সটা থেকেও আমরা এখন বের হয়ে আসছি প্যারেন্টসরা। সো এই জায়গাটাতে অনেক কাজ করা যাবে। এবং আমি জানি না, আমাদের এটা তো সরকারি কেউ দেখবে না, তারপরেও যদি কেউ দেখে তাহলে এই জিনিসটা আমরা বলবো যে হ্যাঁ, অনেক ধরনের সমস্যা তো আমাদের দেশে আছে। সেগুলোর পাশাপাশি আমাদের দেশের মানে পলিটিশিয়ানদের একটা খারাপ জিনিস আমার কাছে মনে হয় সবসময়, তারা কি করে একটা সমস্যা দিয়ে আরেকটা সমস্যাকে ঢাকতে চায়। বলে আরে মিয়া, আমগো দেশে মানুষ খাইতেই পায় না, আর তুমি আসো এগুলো নিয়ে কথা বলতে। তো কেন ভাই খাইতে পায় না, এই সমস্যাটা সমাধানের পাশাপাশি প্যারালালি কেন আমি আরেকটা সমস্যা নিয়ে কথা বলতে পারবো না? দুইটা সমস্যাকে কেন আমরা একসাথে অ্যাড্রেস করতে পারবো না? এর তো করা যায়। সো এইখানে 16 বছরের যে নিয়মটা করা হচ্ছে গ্লোবালি, বাংলাদেশে এই জিনিসটা যদি করা হয় তাহলে খুব ভালো হয়। অ্যাটলিস্ট আপনি ধরেন একেবারে, বাংলাদেশে তো আইন ফুললি এনফোর্স কখনো হয় না, কিন্তু আইনটা থাকলে অন্তত কিছুটা তো ইমপ্লিমেন্টেশন হবে। এটা আমার মনে হয় করা উচিত। যদিও বাংলাদেশের মানুষ বলেও না, আমাদের এখন ইনক্লুশন দরকার, আমাদের দেশের মানুষজন এখনও পর্যন্ত টেকে নাই, টেকনোলজিতে নাই, অনেকে এখনও বাইরে আছে, আমরা তাদেরকে সবাইকে নিয়ে এসে একটা ইকোসিস্টেম তৈরি করতেছি, এখনই এখানে বাধা দিলে কেমনি কি, এটা হয়তো চিন্তা করতে পারে। যেমনটা এআই নিয়ে ইউএস চিন্তা করতেছে বা গ্লোবালি চিন্তা করতেছে যে এআইকে এখনই আমরা বাধা দিব, যেহেতু ডেভেলপই হয় নাই, তাহলে তো ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে। এই ধরনের চিন্তাভাবনা হচ্ছে, যদিও এই কারণে আমরা বড় ধরনের সাফার করবো বলে আমার মনে হয়। সো বাংলাদেশের মনে এই ধরনের চিন্তাই হচ্ছে, যে কারণে হয়তো বা আসতেছে না, বাট আই থিঙ্ক এটা করা উচিত। আচ্ছা, এই টেকনোলজি নিয়ে যেহেতু কথা বলতেছে, বাংলাদেশের ডার্ক ওয়েবে ভাইয়া সিভি পাওয়া যাচ্ছে, এরকম নিউজ পাওয়া যাচ্ছে।
ভাই ডার্ক ওয়েবের কথা আসলে এখন কেন জানি আমি একটু আতঙ্ক থাকি, যদিও আতঙ্কটা আসলে আপনি হয়তো বা থাকি, বাট সাধারণ মানুষের আতঙ্কে থাকে না। কেন থাকে না? কারণ কিছুদিন আগে আমরা বলছিলাম এনআইডি ডেটাগুলা লিক হয়েছে, বাট এটা নিয়ে দেখলেন খুব একটা বেশি কিন্তু আর কিছু হয়নি। মানুষ আসলে এটা একদম এমন হালকাভাবে নিছে যে এটা স্বাভাবিক বিষয় হতেই পারে। হ্যাঁ, সিভির ব্যাপারটা তো আরও হালকাভাবে নিছে। যদিও সিভির ব্যাপারটা আমি একটু ক্লারিফাই করি, ডার্ক ওয়েবে চলতেছে যে 6 মিলিয়নের মতো বাংলাদেশি জব সিকার যারা আছে তাদের সিভি সেল করতেছে ডার্ক ওয়েবে কোনো একটা গ্রুপ, কী যেন নাম, মাদার এক্স না ম্যাড্রেক্স, কি একটা নামে জানি সেল হচ্ছে। তারা $1,000 6 মিলিয়ন সিভি সেল করতেছে বলে মানে একটা রিপোর্ট পাওয়া গেছে। এবং তারা ক্লেম করতেছে এই সিভিগুলো হচ্ছে বিডি জবসের সিভি। বাট বিডি জবস এটা নিয়ে একদম এক্সপ্লিসিটলি তারা জানাইছে তাদের ফেসবুক পেজে, এটা পোস্ট দিছে এবং বিভিন্ন রিপোর্টারদের কাছেও জানাইছে যে তাদের কোনো ডেটা লিক হয় নাই এবং তাদের সাইবার সিকিউরিটি অনেক স্ট্রং, কোনো ডেটাই লিক হয় নাই, তারা পুরা ডিনাই করতেছে। সো এই বিষয়টা আসলে মানে কনফার্ম না যে আসলেই হয়েছে কিনা। আর যে সেল করতেছে সে অনেকে বলছে যে 5-6 জনের কাছে শুধুমাত্র সেল করবে, এরপর আর সেল করবে না, এরকম একটা কথাও তারা বলছে। সো কেউ যদি কিনে কনফার্ম না করে তার আগ পর্যন্ত আসলে বলা মুশকিল যেটা আসলেই হয়েছে কিনা, যেহেতু বিডি জবস নিজে এটা রিজেক্ট করতেছে। বাট ফানি বিষয় যেটা দাঁড়াইছে, এটা নিয়ে যখন পোস্ট হচ্ছে বা বিভিন্ন নিউজ আউটলেটগুলো নিউজ করতেছে, কমেন্টগুলো খুবই ফানি ছিল। আচ্ছা আচ্ছা। একজন কমেন্ট করছে, ফাইনালি ডার্ক ওয়েব থেকে মনে হয় একটা জবের অফার পাবো। আরেকজন বলতেছে, ভাই আমার সিভিটা যদি ওই লিক লিস্টে নাও থাকে তারপরে দিয়ে দেন, বিয়ে হচ্ছে না আমার যদি ওটা দেখে কোনো বিয়ের প্রপোজাল আসে। মানে এই ধরনের আরও বহু কমেন্ট, মানে মানুষজন জিনিসটাকে খুবই সিলিভাবে নিচ্ছে। ইনিশিয়ালি সিলিই মনে হয় যে আরে ভাই আমার সিভি নিয়ে কী করবে, সিভি তো আমি নিজেই দিই মানুষের কাছে, এখন আমার সিভি নিয়ে কী করবে, ও এমপ্লয়াররা মনে হয় খুঁজবে ওখান থেকে 6 মিলিয়ন থেকে যে কাকে নেওয়া যায় জবের জন্য। মোটেও না, ওখানে আপনার নাম্বার আছে, আপনার ইমেইল আছে, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, এটা হচ্ছে অ্যাড্রেস বড় আছে, বিষয়। ফিজিক্যাল অ্যাড্রেস আছে, অ্যাড্রেস, হ্যাঁ। সব কিছু আছে। সো এইটাকে ইউজ করে যে কী কী খারাপ কাজ করা যায় এটা নিয়ে তো অলরেডি আমরা কথা বলছি। অ্যান্ড এটা হয়তো বা গোপনেই হবে, গোপনে বলতে কি যারা এফেক্টেড হবে তারা হয়তো বা ওইভাবে পাবলিকলি এসে বলবে না, বা সেও জানবে না যে আসলে ওইটার কারণেই আমার সাথে এই কাহিনীটা ঘটছে। এটা কখন যে কীভাবে কাকে অ্যাটাক করবে এটা আসলে বলা মুশকিল। বাট এই জিনিসগুলোকে এত লাইটলি নেওয়া উচিত না। যদি আসলেই আপনার সিভি ওই লিস্টের মধ্যে থেকে থাকে এবং আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এইভাবে যদি লিক হয়ে থাকে ডার্ক ওয়েবের মতো জায়গায় যেখানে সব মানে ক্রিমিনালরা থাকে, ওই জায়গায় যদি লিক হয়ে থাকে, এটা মানে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই। অ্যান্ড আই থিঙ্ক মানুষের এটা নিয়ে আরেকটু সচেতন হওয়া উচিত। যাই হোক, নেক্সট যে বিষয়টা, আপনি কি এয়ারটেলের ফ্যান ছিলেন? আমি এয়ারটেলের একটা সিম ইউজ করতাম। এয়ারটেলের ফ্যান ওইভাবে ছিলাম না, আমি বাংলা লিঙ্ক ইউজার। আর এয়ারটেল নাম চেঞ্জ করছে রিসেন্ট। টু বি অনেস্ট আমি এয়ারটেলের ফ্যান ছিলাম যখন ওয়ারিদ বের হয়েছিল তখন। ওকে ওকে। ওয়ারিদ যখন প্রথম আসছে আমার এখনও মনে আছে, মানে এলাকায় যখন গেছে আমি দৌড়ে সবার আগে যাই আমি সিম কিনছি আমাদের এলাকার, একেবারে সবার আগে। মানে বিষয়টা ছিল যে তখন অবশ্য ওয়ারিদের ফ্যান ছিলাম, ব্যাপারটা ডাইরেক্টলি বললে এরকম ভুল হবে। তখন হচ্ছে নতুন একটা সিম আসছে, ওইটা কেনার পেছনে এক্সাইটমেন্ট, যেহেতু আমাদের এই জিনিসগুলোতে এমনিতেই আগ্রহ থাকে। সো আমি প্রথম ওয়ারিদ সিম কিনছিলাম। কেনার পরে ওয়ারিদ যারা শুনেন নাই, যদি এমন কেউ হয়ে থাকেন যে ওয়ারিদদের নামই শুনেন নাই, তাহলে আমি বলবো ওয়ারিদ 2007 সালে মোস্ট প্রবলি বাংলাদেশে আসছিল 016 নাম্বার দিয়ে। অ্যান্ড ওয়ারিদই প্রথম হচ্ছে মানে ইয়ুথদেরকে টার্গেট করে, স্পেশালি ইয়াং জেনারেশনকে টার্গেট করে তারা ক্যাম্পেইন রান করতো। তাদের টার্গেট পুরো জিনিসটাই ছিল ইয়াংদেরকে টার্গেট করে। তারপরে 2010 সালে, 10 সালে হচ্ছে ইন্ডিয়ার যে এয়ারটেল আছে, ভারতী এয়ারটেল, ইন্ডিয়ান এয়ারটেল হচ্ছে মোস্ট অফ দ্য শেয়ার তারা কিনে নেয় 70% নিচে, তারপরে নাম চেঞ্জ হয়েছে। এক্স্যাক্টলি, তখন তারা নাম চেঞ্জ করে এয়ারটেল দিয়ে দিছে। এরপরে 2016 সালে এসে এয়ারটেল রবি এজিয়াটার সাথে মার্জ হয়ে গেছে। তো আমি যতটুকু শুনছি যে যখন দুইটা কোম্পানি একসাথে মার্জ হয়ে যায় এবং টেলকো যেহেতু, সো টেলকো মনে হয় যে নামে মার্জ হয়েছে ওই নামে চালাইতে পারে না, এরকম নিয়ম থাকে। এরকম ছিল আর কি, 2 বছর পরে নাম চেঞ্জ করার কথা ছিল। এক্স্যাক্টলি 2 বছর পরে নাম ওটা করে নাই, ওটা এখন 10 বছর পরে এসে করছে। এর পেছনে হচ্ছে বাংলা লিংক আর জিপি মনে হয় একটু করছে। এটা নিয়ে স্পেকুলেশন হচ্ছে, কেউ কেউ বলতেছে, বাট এটা কনফার্ম না, কারণ কোনো রিনাউন্ড নিউজ সোর্সে এখনো পর্যন্ত পাওয়া যায় না। বাট মোস্ট প্রবলি উইকিপিডিয়াতে এরকম কিছু একটা জানা গেছে। সো এটা হইতেও পারে, ব্যাকএন্ডে এরকম কিছু হইতেও পারে। আর সবাই এটাকে রিব্র্যান্ডিংই বলতেছে, যে নতুন করে ব্র্যান্ডটাকে রিব্র্যান্ডিং করা। নামটা কেমন লাগছে আপনার কাছে, সার্কেল? ওরা হচ্ছে বন্ধুদের নেটওয়ার্ক হিসেবে পরিচিত ছিল, ওই দিক থেকেই হয়তো বা সার্কেলটা নিয়ে আসছে, এখন ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। আগে বন্ধুদের নেটওয়ার্ক ছিল, এখন ফ্রেন্ড সার্কেল। বাট আমরা ফেসবুকে একটা পোস্ট দিছিলাম, অলমোস্ট 90% কমেন্টে দেখলাম কেউই পছন্দ করতেছে না নামটা। কেউ বলতেছে সার্কাস,
ব্যঙ্গাত্মক কথাবার্তা। নামের ক্ষেত্রে দেখা যায় এটা হয়তো বা নর্মাল হয়ে যাবে, আমরা আসলে ইমোশনের দিক থেকে এয়ারটেলের কথা চিন্তা করতেছি। এক্স্যাক্টলি। দেখা যাবে পরবর্তীতে 1-2 বছরের পরে দেখা যাবে এটাই একদম নর্মাল হয়ে গেছে। যেমনটা অনেক হয়েছিল হচ্ছে বাংলা লিঙ্কের লোগো চেঞ্জ করার পরে, এখন দেখেন আর কোনো কথা নেই। এখন ওটা একদম স্বাভাবিক হয়ে গেছে, না এটাই স্বাভাবিক, এরকমই হয়ে যাবে হয়তো বা। এখন দেখার বিষয় হচ্ছে যে নেটওয়ার্কের ক্ষেত্রে এয়ারটেল যেরকম ছিল ওই রকম এক্সপিরিয়েন্সটা থাকে কিনা। এক্স্যাক্টলি, মানুষ নাম নিয়ে আসলে বদার্ড না, সার্ভিস নিয়ে বদার্ড, এক্সপিরিয়েন্স নিয়ে বদার্ড, যে আসলে আমাদেরকে এক্সপিরিয়েন্সটা বেটার দেবে কিনা। যদি এক্সপিরিয়েন্স বেটার দেয়, নাম আর কি ভাই, নাম দিয়ে কি হয়, যা ইচ্ছা তাই থাকুক, নামে নয় কাজে পরিচয়, আমরা সবাই বলি। সো তবে আমার কাছে ওদের নামটাকে একেবারেই খারাপ মনে হয় নাই। মানে পরে যখন আমি চিন্তা করলাম জিনিসটা, যে সার্কেল, ওকে স্পেলিংটা আবার কে দিয়ে, CIRKLE, CLE দেয় নাই, এটার হয়তো বা ডিকশনারি ওয়ার্ড যেহেতু, আমি জানি না এটাতে তাদের যে ট্রেডমার্ক সেটা করতে অসুবিধা হবে না, ডিকশনারিতে ওয়ার্ডে তো প্রবলেম হওয়ার কথা না। সার্চের ক্ষেত্রে আপনি সার্কেল লিখে সার্চ করলে তাহলে তো অন্যটা আসবে। হ্যাঁ, এসিওর জন্য তারা এটা করছে। এক্স্যাক্টলি। প্লাস বাংলা circle.com ওয়েবসাইটে তো পাবে না তারা। এখন কি তারা circle.com কিনছে দেখি তো। circle.com.bd মনে নেওয়া আছে ওদের। আচ্ছা, circle.com দিয়ে কিছু আসতেছে না, .bd দিয়ে নিছে। ও না, সার্কেল নামেও তো একটা ওয়েবসাইট আছে। এটা কি ওয়েবসাইট? CIRKLE.com, এটা তো অন্য একটা ওয়েবসাইট আসছে। ও নো, এরা লন্ডনের একটা কোম্পানি দেখতেছি। যাই হোক, সো এটা মনে হয় তারা পায় নাই, তো ডেফিনেটলি তারা ট্রাই করবে হয়তো ডোমেনটা কেনার জন্য। .com.bd দিয়েও তো আসতেছে না কিছু। একটা দেখতেছিলাম আর কি, সার্কেল তো নিচে মেবি। সার্কেল স্পেলিং তো আমি ঠিকই লিখছি, সার্কেল। এখনও এয়ারটেলই আছে, এয়ারটেল bd.airtel.com ওয়েবসাইটে আছে। ওকে, রিডিরেক্ট হচ্ছে। হ্যাঁ, circle.digital, ও আচ্ছা, circle.digital, নট circle.com.bd নর cycle.com। .com.bd তো তারা নিতে পারে আই থিঙ্ক। নাকি বাংলাদেশে যে অনেক থাকে না, ডোমেন হান্টার ডোমেন কিনে ফেলছে। কিনে ফেলছে, এখন কোটি টাকা যাচ্ছে যে ভাই আমরা কোটি টাকা না দিলে দিব না। কিন্তু এটা কেনার কথা না, কারণ এইভাবে সার্কেল স্পেল তো বাংলাদেশে কমনলি করার কথা না। আমি মনে হয় দেখছিলাম কোন একটা পোস্টে যে না circle.com.bd ছিল, দেখো এটা এখনো কনফার্ম না, হয়তো বা থাকতে পারে, ওরা রিডিরেক্ট করে নাই এখন, এরকম হইতে পারে। বাট সোফার ডোমেনটা হচ্ছে circle.digital, যেটা গুগলে সার্চ করলে এয়ারটেলই আসে, এয়ারটেলে গেলে রিডিরেক্ট হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে। সো আই ডোন্ট নো, তারা হয়তো বা ডোমেন খুব তাড়াতাড়ি কেনার চেষ্টা করবে। আমি নিজেই আমাদের একটা ডোমেন কিনে ফেলছি, ডোমেন কোনটা কিনছে বলবো না, যাই হোক। সো কেউ একজন নিয়ে গেছিলো, তারপরে হেড থেকে খুব জোর করে না, অ্যাকচুয়ালি কিছু ট্রিক খাটাইয়া আমি নিয়ে আসছি। আমি একটা এআইও এর পিছনে লাগাই দিয়েছিলাম যে ভাই যেদিনই ড্রপ করবে ইনস্ট্যান্টলি কিনবা। মানে সে রিনিউ করে নাই, না সে রিনিউ করে নাই, ধুম করে কিনে ফেলছে। বাট নর্মালি ডোমেনগুলো যখন ড্রপ হয় তখন কিন্তু কিছু ডোমেন আছে যেগুলো প্রিমিয়াম লিস্টে চলে যায়, ওগুলো আপনি কিনতে পারবেন না। ড্রপ হওয়ার সাথে সাথে প্রিমিয়াম একটা লিস্টিংয়ে চলে যায়, ওখানে এক্সপেন্সিভ প্রাইস থাকে, ওইটা দিয়ে আপনাকে কিনতে হবে। বাট লাকিলি আমার ডোমেনটা যায় নাই প্রিমিয়ামে, যার ফলে আমি হচ্ছে কিনতে পারছি। কিন্তু যদি এটা এমনিতেই ড্রপ করতো, অনেকেই বসে থাকে যে ডোমেন ড্রপ হওয়ার পরে কিনে ফেলে, যদি দেখে যে এটার একটু ভালো ডিমান্ড আছে, আগে সার্চ টাচ হয়েছে, কিংবা ওটার আগে ওয়েবসাইট ছিল, তখন কিন্তু কিনে ফেলে মানুষজন। যে ডোমেন ব্রোকার যারা আছে তারা কিন্তু ওয়েট করে। সো ওই জায়গা থেকে আমি আর কি বেঁচে গেছিলাম। সো circle.com আই ডোন্ট নো, তারা যদি কিনতে পারে তাহলে খুব ভালো হবে, আদারওয়াইজ এই ওয়েবসাইট নিয়ে একটু প্যারা হবে। অলতো বাংলাদেশের মানুষজন ওয়েবসাইট নিয়ে খুব একটা বদার না, আসলে না, অ্যাপ যেটা থাকবে অ্যাপের উপরে নির্ভরশীল। হ্যাঁ, টেলকোর ওয়েবসাইটে কয়জনই বা ঢুকে, লাস্ট কবে আমি আমার টেলকোর ওয়েবসাইটে ঢুকছি মনে নেই, অ্যাপ দিয়ে সব কিছু করি। সো এটা খুব একটা মেজর ইস্যু না। বাট যাই হোক, সার্কেল, আবার এয়ারটেল বলে ফেলতে চাইছিলাম, সার্কেলের জন্য শুভকামনা। আশা করি তারা সার্ভিসগুলোকে ইমপ্রুভ করবে। নাম আমার কাছে খারাপ লাগে নাই, আর বাকি সবাই মোটামুটি এটাতে অভ্যস্ত হয়ে যাবে বলে আমার মনে হয়। লোগোটাও সুন্দর, এবং কিছু তাদের ডিজাইন দেখলাম, জিনিসগুলো মানে ব্র্যান্ডিংয়ের জন্য সুন্দর। একটা সার্কেল করা, সব ফ্রেন্ডরা বসে আছে মাঝখানে, জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে। অনেক ক্রিয়েটিভ কনসেপ্ট এখানে বের করা যাবে। ওকে, সো নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাওমির এসওসি। এই বিষয়ে ওয়াহিদ ভাই বেশি ইন্টারেস্টেড হবে মনে হয়। হ্যাঁ, আরে ওয়াহিদ ভাই, আপনি যদি দেখে থাকেন আপনার জন্য খুবই সুসংবাদ, কারণ আপনার প্রিয় ব্র্যান্ড। আচ্ছা, ওয়াহিদ ভাইকে একদিন আমরা পডকাস্টে নিয়ে আসি, আইনা এটা নিয়ে কথা বলি ওনার সাথে। এমনি তো প্ল্যান আছে, আমরা হচ্ছে আমাদের টেক কমিউনিটির যারা আছে তাদেরকে গেস্ট হিসেবে নিয়ে আসার বেশ কিছু টপিক আমার মাথায় ঘুরতেছে, যেগুলো নিয়ে আমরা আনবো। সো আজকে একটু টিজ করে দিলাম, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটাতে নোটিফিকেশন অন করে দিবেন, যেন আমাদের পডকাস্টটা দেখতে পারেন। খুব শীঘ্রই আমরা নিয়ে আসতেছি। সো শাওমির যে বিষয়টা বলতেছিলাম, Xring O3, তা এটা কিন্তু নতুন না, O3 উইচ রেফার্স টু থার্ড ভার্সন।
সেকেন্ড ভার্সন কি আদৌ বের হয়েছিল নাকি জাস্ট এক্সপেরিমেন্ট করে না, তারা আমার বাদ দিয়ে আসলে দিয়েছে? আমি আসলে ওটা দেখিনি, জাস্ট আমি এটাই দেখলাম হঠাৎ করে যে তারা একটা প্রসেসর আচ্ছা। রিলিজ করছে, ক্লেম করছে এটা Antutu-তে 5 মিলিয়নের উপরে স্কোর করবে, মানে সবচেয়ে ফাস্টেস্ট মোবাইল প্রসেসর। এক্স্যাক্টলি, এবং 10 কোর প্রসেসর কিন্তু এটা, নট 8 কোর। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা আমরা নর্মাল এসওসি ধরেন মিডিয়াটেকের কিংবা কোয়ালকমের যেগুলো দেখি সেগুলোতে তো একটা ক্লাস্টার থাকে, সেই ক্লাস্টারের মধ্যে কিছু ইফিসিয়েন্সি কোর থাকে আর কিছু থাকে হচ্ছে হাই পারফর্মিং কোর। পারফরমেন্স কর এবার কিন্তু তারা সেই পুরা জিনিসটাকে ফ্লিপ করে দিছে, কোনো ইফিসিয়েন্সি কোর নাই, সব পারফরমেন্স। সব পারফরমেন্স কোর, সবগুলো হাই পারফর্মিং কোর। আর আরেকটা বিষয় হচ্ছে তারা এরকম কথা হইতেছে আর কি, র থ্রুপুটের দিক থেকে এটা নাকি অ্যাপলের M4 এর সাথে কম্পিট করার মতো। M4 এর সাথে চিন্তা করেন। বাট আমি যতটুকু ডেটা দেখলাম সিঙ্গেল কোর পারফরমেন্সে কিন্তু অ্যাপলের যে A19 Pro আছে, A19 Pro-কে সিঙ্গেল করে বিট করতে পারে না, মাল্টি করে বিট করতে পারে ডেফিনেটলি, যেহেতু 10 কোর। মাল্টি করে মানে ভালোভাবে বিট করতে পারে, বাট সিঙ্গেল করে এখনও বিট করতে পারে নাই, কাছাকাছি গেছে। এটা হয়তো বা যখন হাতে আসবে তারপরে বলা যাবে। আর আরেকটা বিষয় তারা বলছে তারা একটা ফোল্ডেবল ফোন রিলিজ করবে এই সেম প্রসেসর দিয়ে নেক্সট মান্থের মধ্যে। এটা মনে হয় ফার্স্ট হবে হ্যাঁ। তাদের, যেটাকে 18 বলতেছে না, Xiaomi 18 ফোল্ড। অনেকে ভাবছিল এটা হচ্ছে Mi Mix ফোল্ড হবে, কিন্তু এটা 18 ফোল্ড হিসেবে আনবে আর কি। ওকে, সো আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে প্রসেসরটাতে, এটা হচ্ছে LPDDR6 মেমোরি সাপোর্ট করে। ফার্স্ট কোনো এসওসি যেহেতু LPDDR6 সাপোর্ট করবে। আচ্ছা, যে ক্লেমটা একটু আগে করতেছিলাম Xring 2 O2 যেটা, ওইটা স্কিপ করছে তারা, O3 তে ডাইরেক্ট গেছে, আর O1 ছিল। সো O1টা মানে খুব একটা বেশি হাইপ তৈরি করতে পারে নাই, কারণ ওটা মিডিওকর টাইপেরই একটা এসওসি ছিল। এবং এখন তারা যে ডেটাগুলো শেয়ার করতেছে O1কে রেফারেন্স ধরে কিন্তু বলতেছে যে O3 এত পার্সেন্ট পারফরমেন্স বেটার দিচ্ছে, আবার অন্যদের সাথেও কম্পেয়ার করতেছে। ওরা হচ্ছে এখানে TSMC 3 ন্যানোমিটার প্রসেস ইউজ করছে, আর অ্যাপল কিন্তু তাদের লেটেস্ট চিপে M6 এ 2 ন্যানোমিটার পর্যন্ত চলে গেছে। এটা কি দেখছিলেন? হ্যাঁ 2 ন্যানোমিটারে চলে গেছে। অ্যান্ড আই থিঙ্ক শাওমির যে এসওসিটা, এটা চাইনিজ মার্কেটে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে বলে আমার মনে হয়, চাইনিজ স্মার্টফোন মার্কেটে। এবং এটা যদি ধরেন শাওমিতে সাকসেসফুল হয় এবং তাদের যে ক্লেমগুলা, সেটার যদি ধরেন, এমনিতেও চাইনিজ ব্র্যান্ডের ক্লেম আসলে মানে বিশ্বাস করার মতো হয় না বেশিরভাগ সময়, তারা খুবই বোল্ড ক্লেম করে, তারপরে আয়সা দেখা যায় যে এটা তো ওই লেভেলের নাই, তারা হয়তো কিছুটা মডিফাই করে করে বলে। বাট যদি তাদের ক্লেমের ধরেন 90% অ্যাকুরেট হয়, 90% যদি আমরা দেখি যে না ওইরকম পারফরমেন্স পাওয়া যাচ্ছে, আর যদি প্রাইস রেঞ্জটা নর্মাল ফ্ল্যাগশিপের মতো রাখে, তাহলে এটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে বলে মনে হয়। এখন দেখার পালা যে এটা অন্যান্য জায়গাগুলোতে কেমন পারফর্ম করতেছে। এখানে মানে আমরা সবসময় তো চিন্তা করি পারফরমেন্স, এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু থাকে, অপটিমাইজেশনের ব্যাপার আছে, এখানে নেটওয়ার্ক মডেম কেমন পারফর্ম করতেছে, AI NPU আছে অনেকগুলো NPU আছে, সেটা কেমন পারফর্ম করতেছে, তারপরে আপনার জিপিউটা কেমন পারফর্ম করতেছে। জিপিউ যদিও কমন জিপিউ ইউজ করছে তারা, না কমন না, তারা হচ্ছে আনরিলিজড একটা জিপিইউ ইউজ করছে নাকি শুনলাম। না বাট জিপিউ আর্কিটেকচার তো সিমিলার, তাই না? আর্কিটেকচার সিমিলার, তবে যে জিপিইউ তারা ইউজ করছে বলছে তারা ওটা এখনো রিলিজ হয়নি। আচ্ছা আনরিলিজড। ওকে, এটা দেখার পালা যে ওইটা কেমন পারফর্ম করতেছে। এবং তারা একটা ওইটার একটা আর একটা ম্যাপ পাবলিশ করছে। সো ওই ডায়ের ম্যাপটা আমরা চেষ্টা করবো দেখায় দেওয়ার আপনাদেরকে। জাস্ট এইটুকুই দেখা গেছে। এবং তারা জাস্ট এই যে অ্যানাউন্সমেন্টগুলো দিয়েছে চাইনিজেই ছিল সব। সো ওখানে কিছু ডেটা আছে, যে ডেটাগুলো আছে 5 মিলিয়ন প্লাস অন্তত স্কোর তারা দেখাচ্ছে। অ্যান্ড এইটা মানে খুবই বোল্ড একটা ক্লেম, যদিও আন্ততকে এখন আর কেউ ট্রাস্ট করে না ওইভাবে, আন্ততকে মডিফাই করা যায়। তো এটা যখন আসলে রিয়েল লাইফ পারফরমেন্সে ট্রান্সলেট হবে তখন আসলে কেমন হয় এটাই দেখার পালা। তবে একটা জিনিস নিয়ে আমি একটু কনসার্ন এখানে, তারা যেহেতু সবগুলো কোরই আপনার পারফরমেন্স কোর হিসেবে রাখছে, ব্যাটারি ব্যাকআপে কেমন ইম্প্যাক্ট পড়বে এবং ফোনের থার্মাল পারফরমেন্স কেমন হবে, এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ নর্মালি এফিসিয়েন্সি কোর আপনি যখন ধরেন ফোনটা আইডল অবস্থায় আছে, কিংবা আমি জাস্ট ফোনটা আনলক করলাম আমি একটু স্ক্রোল টোল করতেছি, তখন কিন্তু পারফরমেন্স কোডটা ইউজ হয় না। মোস্ট অফ দ্য টাইমস এফিসিয়েন্সি কোডটা ইউজ হয়, যে কারণে ফোন গরম হয় না, কিংবা ব্যাটারির যে চার্জ ব্যাকআপ সেটাও ভালো পাওয়া যায়। এখন কি মনে হয়? মোস্ট প্রবাবলি তারা অবভিয়াসলি অনেক বড় ব্যাটারি ইউজ করবে, সিলিকন কার্বন দিবে। সিলিকন কার্বন ইউজ করলে তারা তো বড় ব্যাটারি মানে ক্যাপাসিটি বেশি দিতে পারবে। এক্স্যাক্টলি, যে কারণে পারফরমেন্সও বেশি দিতে পারবে। বাট স্মার্টফোনে কি আসলে ওই লেভেলের পারফরমেন্সের দরকার হয়? আপনি কি মনে হয় A19 অ্যাপলের যে চিপ A19 Pro এর কথা যদি বলি, ওইটার পারফরমেন্স কি কত পার্সেন্টেজ অফ মানুষ ইউজ করে বলে মনে হয় আপনার? আপ টু দ্য মার্ক আসলে কেউ এভাবে ইউজ করার সুযোগ পায় না। আপনি ধরেন একদম স্পেসিফিক 2-1টা কেসে গিয়ে ওর ম্যাক্সিমাম পারফরমেন্স পর্যন্ত আপনি যাইতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনি 10% থেকে 20%-এর মতো ইউজ করতেছেন। ধরেন 50%ও যদি ইউজ করি, তারপরেও তো পটেনশিয়াল পুরোটা মানে ইউজ করা হচ্ছে না। এবং এটা যদি আমরা বাংলাদেশের কথা বলি, সেটা তো আরও কম।
বাংলাদেশ না, এটা এটা আসলে একটা বায়াসনেস হয়ে যায়। বাংলাদেশ না, গ্লোবালি মানুষজন যারা আইফোন ইউজ করে, ভাই কে আইফোনের মধ্যে এই ট্রিপল এ টাইটেল গেম খেলে, কয়জন খেলবে? গেমের ক্ষেত্রে না, ধরেন এমনিতে ওভারঅল পারফরমেন্সের দিক থেকে যদি আমরা চিন্তা করি, আপনি ফেসবুকে যখন ফেসবুক স্ক্রোল করতেছেন তখন কিন্তু আপনার খুব একটা পারফরমেন্সের দরকার নেই। আছে আপনার কাছে সুযোগ আছে ওই পর্যন্ত যাওয়ার, কিন্তু ওই পর্যন্ত আপনি যাচ্ছেন না, যাওয়ার দরকার নাই আর কি, এরকম মানে হয়ে একটা যাচ্ছে ফোনের ব্যাপারটা। কমন যে ইউজ কেস, মেসেজিং, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, কন্টেন্ট ওয়াচিং কিংবা এই যে কাজগুলো, এগুলোর জন্য কিন্তু এত হাই পারফরমেন্স দরকার নাই। সো শাওমি যে অ্যাপ্রোচটাতে গেছে ডেফিনেটলি এনথুজিয়াস্টদেরকে টার্গেট করবেই নিঃসন্দেহে। পারফরমেন্সের বেলায় আমরা যেরকম আমাদের কাছে তো জোস জিনিসটা, বাট যারা জেনারেল ইউজার আছে তাদেরকে যদি ধরেন এই রকম পারফরমেন্স দিয়ে দাম একার আকাশচুম্বী করে দেওয়া হয়, তাহলে এটা অ্যাট্রাক্ট করতে পারবে না। যদি দামটা রিজনেবল রাখে তাহলে আমার মনে হয় সাধারণ মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে, ইনক্লুডিং এনথুজিয়াস্টস। আচ্ছা, আপনার কি মনে হয় এটা যেহেতু শাওমির ব্র্যান্ডিংয়ে আসতেছে, চাইনিজ যে অন্যান্য ব্র্যান্ডগুলো আছে তারা কি এই চিপ ইউজ করবে? চাইনাই বিষয়টা না একটু উইয়ার্ড, কারণ ওরা ওদের নিজেদের জিনিসগুলোতে মানে ইউজ করতে ওরা পিছপা হয় না। আবার এমনও হইতে পারে দেখেন যে শাওমি তাদের নিজস্ব এসওসি বের করছে, কয়েকদিন পরে আমরা শুনবো অপ্পো কিংবা ভিভো তারাও বের করে ফেলছে, হুয়াই তো অনেক আগে থেকে Huawei তো বের করছেই। আর এখানে আমরা শাওমি যেহেতু মানে সাইড আর আলাদা একটা কোম্পানি, আর আমরা যদি অপো, ভিভো বা রিয়েলমি ওই কোম্পানিগুলোর কথা বলি, ওগুলো তো একটা আমব্রেলাতেই চলে। অলদো তারা বলে এটা সেপারেট, কিন্তু বিবিকে ইলেকট্রনিক্সের আন্ডারেই মোটামুটি চলে। সো যদি ওখানে কোনো একটা কোম্পানি ডেভেলপ করে তাহলে বাকিরা সবাই কিন্তু নাম চেঞ্জ করে নিজেদের এসওসি বলে দাবি করবে, অ্যান্ড এটা হইতে পারে। দেখেন এটা কেন হচ্ছে, কারণ চাইনিজরা অলওয়েজই চায় যে গ্লোবাল ইয়া থেকে, ডিপেন্ডেন্সি থেকে একটু সরে আসতে। গ্লোবাল না বলে ইউএস বলেন। ইউএস, হ্যাঁ ইউএসের মানে ডিপেন্ডেন্ট হইতে চায় না তারা, যে কারণেই এসওসিগুলো ডেভেলপ হচ্ছে। ওয়াওয়ে তো দীর্ঘদিন ধরে করতেছে, এবং ওয়াওয়ের কিরিন কিন্তু খুবই ডমিনেটিং ছিল। যখন কিরিন এসওসি গ্লোবাল মার্কেটে চলতো তখন খুবই ডমিনেটিং ছিল। সো সেই জায়গাতে স্যামসাং দেখেন কত বছর ধরে চেষ্টা করতেছে এক্সিনোসকে ভালো করার জন্য, পারতেছে না। এবং তারা অলওয়েজ স্ন্যাপড্রাগনের ইকুইভ্যালেন্ট যে এসওসি থাকে সেটার দিকে খারাপ পারফর্ম করে, থার্মাল পারফরমেন্স খারাপ হয়, ওভারঅল পারফরমেন্স খারাপ হয়। এখন যদিও নতুন বলতেছে তারা নতুন যে এসওসিটা বের করতেছে সেটা নাকি স্ন্যাপড্রাগন থেকে বেটার পারফর্ম করবে, দেখা যাক আসার পরে। বাট এইটা আসলে চাইনিজ মার্কেটের জন্য আমার মনে হয় ওদের একটা অস্তিত্বের ব্যাপার, যে কখন ইউএস আবার স্যাংশন দিয়ে দেয় যে কোনো কোম্পানি ইউজ করতে পারবে না। বলা তো যায় না ভাই, ইউএসের কথাবার্তা ওদের ওদের আসলে মানে ইউএসএ মানে একটা দেশ ডমিনেট করতে চায় সব এক্স্যাক্টলি, সবসময় ডমিনেট করতে চায়। ডমিনেটিং একটা বিহেভিয়ার, একটা লাইক বুলিং টাইপের একটা বিহেভিয়ার থাকে অলওয়েজ। সো এই বিহেভিয়ারটা দেখার ফলেই হয়তো বা তারা এই কাজগুলো করতেছেন। আমি এটা সাধুবাদ জানাই। কম্পিটিশন হাই হবে, ইউএসের বুলি কমবে, একটু ডমিনেন্সটা একটু কমবে, এবং এই যে কথায় কথায় বন্ধ করে দাও, কম্পিটিশনকে থামায় দাও, এই জিনিসগুলা মানে কমবে আর কি তুলনামূলক। সো আমি এটাকে অ্যাপ্রুভ করি, পার্সোনালি অ্যাকসেপ্ট করি, এবং আমি চাই এটা ডেভেলপ হোক, অ্যাটলিস্ট হেড টু হেড কম্প্যারিজনে যাক। এতে করে কিন্তু মানে লাভ দিন শেষে কিন্তু কাস্টমারদের, ইউজারদের। আচ্ছা ভাই, আজকে এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, লাস্ট আমরা শেষ করার আগে স্যামসাং এর S27 নিয়ে একটু কথা বলতে পারি। এতক্ষণ পর্যন্ত তো শুরুর দিকে আমরা আইফোন টাইফোন নিয়ে অনেক কথা বললাম, স্যামসাং নিয়ে কথা আসার পরে আমি কিছুটা স্যাড হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আপনি তো স্যামসাং এর ফ্যান। আমি স্যামসাংয়ের ফ্যান, অলওয়েজ স্যামসাং আমি ইউজ করি, অনেক আগে থেকে স্যামসাং ইউজ করি। স্যামসাংয়ের ফ্যান বলতে কি, মানে স্যামসাংয়ের ইউআই বলেন বা ইউজার এক্সপিরিয়েন্সটা বলেন, এইটা না আমাকে হুক করে রাখছে আর কি, টু বি অনেস্ট। যদি আমি এমন কোনো কিছু পাই যেটা থেকে ধরেন সুইচ করার মতো জিনিস আছে, তাহলে আমি সুইচ করব। মানে এমন না যে ব্লাইন্ড ফ্যান। কিছু মানুষ থাকে না যে ও আচ্ছা যদি আইফোনে কিছুই না থাকে তারপরও আমি আইফোন ফ্যান, অ্যাপল ফ্যান, মানে না বুঝে ব্লাইন্ড ফ্যান। আমি কিন্তু ওইরকম না। আপনি হচ্ছে পারফরম্যান্সের দিক থেকে স্যামসাং এর ফ্যান, আর স্যামসাং এর ইউজার। এক্স্যাক্টলি, এবং স্যামসাং ইউজ করতে করতে ওয়ান ইউআই এর ফ্যান আমি। ওয়ান ইউআই এর যে ফিচারগুলো আছে, ফ্যান প্লাস অভ্যস্ত, অনেক কিছু আছে যেটাতে আমি অভ্যস্ত। যেমন কিছুদিন আগে আমি ভিভোর ফোন এক্সটেন্সিভলি ইউজ করছি, তো ভিভোর যে অরিজিন ওএস আছে সেটা আমার কাছে ভালো লাগছে। কিন্তু কিছু কিছু জিনিস আমার কাছে লাইক স্যামসাং আমি একভাবে করতেছি, ভিভোতে গিয়ে আর অন্যভাবে করতে হচ্ছে। এই জিনিসটা আমাকে লাইক ট্রিগার করতো যে আচ্ছা এটা নতুন একটা জিনিস। সো ওই নতুন জিনিসটাতে অভ্যস্ত যদি আমি একবার হয়ে যাই তাহলে কিন্তু আর প্রবলেম নাই। এই অভ্যস্তটা হতে চাচ্ছি না আমি, আর এটা স্যামসাং বেস্ট জিনিস অফার করতেছে, যে কারণে অভ্যস্ত হওয়ার জন্য আমি আলাদা কোনো রিজনও পাচ্ছি না। যদি রিজন পাই তাহলে কিন্তু আমি অভ্যস্ত হতে পারবো, কিন্তু এইবার আমার মনে হয় একটা রিজন আমি পাইতে যাচ্ছি। সেটা হচ্ছে স্যামসাংয়ের S27 আলট্রার যে লিক বের হয়েছে, রিসেন্ট যে লিক, ইনিশিয়ালি একটা লিক বের হয়েছিল যে তারা S10 আইকনিক S10 এর যে ডিজাইন, মানে এখন তো ক্যামেরাটা ভার্টিক্যালি, সেটাকে হরাইজন্টাল করে দিবে জাস্ট। ওই রকমটা রিউমার আসছিল, দেখতে খারাপ লাগতেছে না আমার কাছে। মানে যখন আমি লিকগুলো দেখছি, ছবি টবি রেন্ডার দেখছি, এআই রেন্ডার সবগুলোই আমার কাছে ভালো লাগছে, জানা ওকে।
রিসেন্টলি তো একদম আইফোনের কপি। রিসেন্টলি পুরা ভাই আইফোনের যে ক্যামেরা প্ল্যাটো আছে ওটার মতো করে দিছে, আর এটা দেখতে এত আগলি লাগতেছে। তাও আইফোনেরটা মানে দেখে দেখে কিছুটা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আইফোনেরটা এখন দেখলে মনে হয় যে না ঠিক আছে। বাট স্যামসাংয়ের যে লিকগুলো এখন আগলি লাগতেছে, এটার একটা কারণ হচ্ছে এটা তো আর কনফার্মড না এখনও পর্যন্ত স্যামসাংয়ের সাইড থেকে, অফিসিয়ালি কনফার্ম না। এবং যে একটা স্কেচ বের হয়েছে জাস্ট, যদিও খুবই রিলায়েবল একটা সোর্স থেকে স্কেচটা বের হয়েছে, সো মোস্ট প্রবাবলি এটাই হতে যাচ্ছে ডিজাইন। এবং সে মাল্টিপল টাইমস কনফার্ম করছে। আমি আইস ইউনিভার্সের কথা বলতেছি, টুইটারে এক্সে খুবই পপুলার একজন লিকার, এবং ওর এর আগে যত ধরনের লিক বের হয়েছে মোটামুটি সবই অ্যাকুরেট হয়েছে। সো সবাই কিন্তু ওর রেফারেন্স দিয়েই বলতেছে যে না, ও যেহেতু বলতেছে সো এটা অ্যাকুরেট। এবং যে স্কেচটা বের করছে, স্কেচটা থেকে মানুষজন আর কি রেন্ডার তৈরি করতেছে বিভিন্ন রকমের, এবং সেই রেন্ডারগুলো দেখতে খুবই আগলি লাগতেছে। আচ্ছা, আগামী 27 তারিখে একটা ইভেন্ট হওয়ার কথা স্যামসাংয়ের, সবাই বলতেছে ওখানে S26 এফি বের হবে। এফি বের হলে এর আগে এটাও কথা হচ্ছিল যে এই ডিজাইন যেটা দেখতেছি এখন আমরা, এটা এফিতে আসতে পারে এরকম শোনা যাচ্ছিল আর কি। পরবর্তীতে এটা কি তাহলে মেইন সিরিজে চলে আসবে, S27 চলে আসার সম্ভাবনা আছে মনে হচ্ছে? হইতে পারে, কারণ হচ্ছে এফি দিয়ে তারা কিছুটা টিজ করে মাঝে মধ্যে ডিজাইন, যে ফিউচারে কোনটা আসতে যাচ্ছে এটা হইতে পারে। কিন্তু S27 আলট্রার ডিজাইনটা যে ওইরকম হতে যাচ্ছে এইটা মোটামুটি কনফার্ম আইফোনের মতো হতে যাচ্ছে। এখন দেখেন, এটা আমি অ্যাজ এ স্যামসাং ফ্যান আমার কাছে খুবই হতাশ লাগছে। এইটা কোনোভাবেই কাম্য ছিল না স্যামসাংয়ের কাছ থেকে, যে ভাই তোমরা আইফোনকে কপি করতেছো, ফাইন আমরা জানি অনেক কিছুতেই কপি করো, বাট এইরকম লাইক মানে খুবই আনকনভেনশনাল একটা ডিজাইনকে তারা কপি করতেছে, এইটা না আমার কাছে, এইটা আমার সহ্য হচ্ছে না আর কি। এখন অনেকেই বলতে পারে ভাই এই ডিজাইন তো চাইনিজ ব্র্যান্ডগুলোও করে, পোকোফোন করছে কিছুদিন আগে, অনার দেখলাম সেই সিমিলার টাইপের করছে, সবাই করতেছে মোটামুটি কপি। বাট স্যামসাংয়ের প্রতি না আলাদা একটা ইয়ে থাকে যে ওকে অ্যাপল এক জায়গায়, স্যামসাং অন্য জায়গায়, দুইজন দুইটা মার্কেটের ট্রেন্ড সেটার, দুইজন দুইটা মার্কেটকে ডোমিনেট করে। এই জায়গাতে যখন একেবারে ব্লাইন্ডলি কেউ কাউকে ফলো করে, দ্যাটস লাইক ডিসঅ্যাপয়েন্টিং, লিটারেলি ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য আর কি। আমি জানি না অন্য ফ্যানরা কী বলবে, এটা ডিসঅ্যাপয়েন্টিং। তবে এখানে কয়েকটা রিজন আছে, যদি আমরা একটু মানে পজিটিভ পয়েন্ট দিই স্যামসাংকে, তাহলে স্যামসাং অলওয়েজ চায় আইফোনের মার্কেট ক্যাপচার করতে, আইফোনও চায় অ্যান্ড্রয়েডের মার্কেট ক্যাপচার করতে, এটা ইন্টারনাল কম্পিটিশন সবাই জানে। এখন কেউ আছে এটা একটু লাইক সহজভাবে চায়, কেউ জটিলভাবে চায়, কেউ চায় হচ্ছে ইজিলি করে ফেলবে, আর কেউ চায় একটু সিনিস্টারভাবে করবে, লাইক কপি টপি করে ওইভাবে। তো আমার যেটা মনে হয় স্যামসাং এই কাজটা যদি করে থাকে, তাহলে একে তো একটা রিজন হচ্ছে তারা এবার ম্যাগনেটিক চার্জিং দিবে, ওয়্যারলেস চার্জিং, যেটাকে আমরা আইফোনে ম্যাক্সেফ নামে চিনি। সো স্যামসাং এখনও দেয় নাই, এটা দিবে। সো এই জন্য কিন্তু আপনার ব্যাকপার্টের জায়গা বেশি দরকার। এই যে ধরেন এখানে যদি দেয়, তো ক্যামেরার তো যদি ভার্টিক্যালে থাকে অনেকটা জায়গা এখানে খাইছে না, সো এইদিকে আপনার ম্যাগনেটিক চার্জিং দেওয়ার মতো জায়গা নেই, যে কারণে এই ক্যামেরাটাকে তারা ভার্টিক্যালি করতে যাচ্ছে। ভার্টিক্যাল করলে এইদিকে জায়গা হবে, অ্যান্ড ভার্টিক্যাল যদি জাস্ট এইটাকেই যদি ঘুরে জাস্ট ভার্টিক্যাল করে দিত, তাইলেই হয়তো S10 মতো, যেটা মানে একটা অনেকটা ইয়ের মতো হইতো, পিক্সেলের মতো হইতো, তারপরও ওইটাতে ভাল লাগতেছিল, জায়গাটাও তৈরি হইতো। বাট এখন এটাকে তারা আইফোনের মতো ওই প্ল্যাটো স্টাইলে করতেছে, একে তো নিচে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য স্পেস আসবে। আরেকটা জিনিস অনেকে স্পেকুলেট করতেছে যে যেহেতু আইফোনের ইউজারদেরকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছে, সো ফ্যামিলিয়ারিটি বায়াস নামে একটা জিনিস আছে। আমরা যখন একটা ডিজাইনের সাথে একটা জিনিসের সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার হই, তখন একটা থেকে আরেকটাতে সুইচ হইতে একটু ইজি হয়। সো ওরা চাচ্ছে যারা আইফোন দেখে দেখে অভ্যস্ত ওই ডিজাইনটা স্যামসাংয়ে দেখলে তারা যেন একটা ফ্যামিলিয়ারিটি বায়াসের মধ্যে পড়ে, এবং একটা সাইকোলজিক্যাল ব্যাপার, আমি জানি না কতটুকু হবে, সাধারণ মানুষের মধ্যে হয়তো বা হবে, যারা এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে জানে বুঝে, আমার মতো এনথুজিয়াস্ট যারা আছে তাদেরকে তো হারাবেই ডেফিনেটলি। আর আমি জানি না হয়তো বা সুইচ করবো, মানে হয়তো বা নিব, খারাপ লাগলেও নিব, একটা সময় হয়তো অভ্যস্ত হয়ে যাবো ইউআইয়ের জন্য। হ্যাঁ, ইউআইয়ের জন্য, বাট জিনিসটা আমাকে বদার করবে নিঃসন্দেহে। সো অপেক্ষা করার পালা। এবং শুধুমাত্র না আলট্রা না, প্রোতেও তারা সেম ডিজাইনই রাখবে বলে দেখা যাচ্ছে, এবং তারা সাইজটা জাস্ট ছোটো করবে প্রোয়ের, আর ডিজাইন সব কিছু সেম থাকবে। এবং ক্যামেরাতে বড় ধরনের পরিবর্তন আসতেছে, এবার 3x টেলিফোটোটা আর থাকবে না, ডাইরেক্ট 5x। এটা একটা ভালো ডিসিশন আমার মনে হয়, কারণ 3x-এর কোয়ালিটি আসলে তো আহামরি ভালো না, আর মেইন ক্যামেরা থেকেই 3x করে ফেলা যাবে। সো এখানে একটু প্রাইস কাট করে যদি অন্য দিক দিয়ে দেয় তাইলে ভালো হয়, যদি S10-এর মধ্যে ব্লুটুথটা দিয়ে দিত ও স্যামসাং। আচ্ছা, আরেকটা বিষয় ভাইয়া, আইফোন নাকি এবার বেস ভেরিয়েন্টটা আনবে না। হ্যাঁ, এটাও শোনা যাচ্ছে নেক্সট ইয়ারে নিয়ে আসবে মনে হয় বেস ভেরিয়েন্টটা। নেক্সট ইয়ার আনবে, এই ইয়ার তারা হচ্ছে আলট্রা বা প্রোগুলাকে বেশি ফোকাস করতে যাচ্ছে। প্রো লাইনআপে যেহেতু তারা ফোল্ড অ্যাড করতেছে, এই কারণে হয়তো বা বেস ভেরিয়েন্ট আনবে না। আর এমনি তো বেস ভেরিয়েন্ট আনবে কি, আইফোন 17 যে পরিমাণে সেল হয়েছে বেস ভেরিয়েন্ট, আর বেস ভেরিয়েন্টের যে আপনার ভ্যালিউ ওই প্রাইসে, এটা আনবিটেবল। সো ডেফিনেটলি ওই কারণে হয়তো বা তারা
18টা আপাতত স্কিপ করতেছে, আরেকটু সময় দিচ্ছে, 17টা আরও কিছুদিন চলুক, এরপরে নেক্সট ইয়ারে গিয়ে তারা হয়তো বা আনবে। আচ্ছা আচ্ছা, র্যাম শর্টেজের ব্যাপারটাও এখানে থাকতে পারে, হয়তো বা তারা হ্যাঁ, keep হ্যাঁ। ইয়া করতে পারতেছে না এনাফ। এই ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে যত ইউনিট বানাবে এটা অনেক তাড়াতাড়ি সেল আউট হয়ে যাবে। এক্স্যাক্টলি। যাই হোক, তারপরও আইফোন লঞ্চ হোক, লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে, যেহেতু কয়েকদিন পরেই লঞ্চ হচ্ছে, সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে। সো আমরা সেটার জন্য অপেক্ষা করি। আমরা আমাদের পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি এবং আমার খুবই পছন্দের সেগমেন্ট একটা, সেটা হচ্ছে টেক মিম। আমরা টেক মিম নিয়ে দেখি। আচ্ছা, আমাদের কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে, বাই দ্য ওয়ে, টেলিগ্রাম গ্রুপও আছে, চ্যানেলও আছে। আপনারা যারা এখনও পর্যন্ত জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন এবং আপনার পছন্দের যে টেক মিমগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সেগুলো আমাদের পডকাস্টে তুলে ধরবো। পাশাপাশি আপনি যদি আমাদের পডকাস্টে গেস্ট হিসেবে আসতে চান, সেটার জন্য কিন্তু আমাদের চ্যানেলে একটা ফর্ম দেওয়া আছে। সেই ফর্মে গিয়ে আপনি কী বিষয়ে কথা বলতে চান সেটা নিয়ে লিখে ডিটেলে তারপরে আমাদের কাছে সাবমিট করতে পারেন। আমরা সেখান থেকে সিলেক্ট করে কেউ একজনকে আমাদের এই পডকাস্টে গেস্ট হিসেবে নিয়ে আসবো, টাইম টু টাইম আমরা নিয়ে আসবো। সো আপনারা সেটা করতে পারেন। সো আমরা প্রথম মিম, এটাও আমাদের একজন দর্শকই শেয়ার করছে, সেটা হচ্ছে অটো স্ক্রোল অ্যাড হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এরকম কিছু প্ল্যাটফর্মে, এবং সে বলতেছে এআই ফাইনালি টুক মাই জব। লাস্ট জব। হ্যাঁ, লাস্ট জব। এইটা লাস্ট জব কেন বলতেছে? কারণ এতদিন পর্যন্ত আমরা অলসের মতো বসে বসে স্ক্রোলই করতাম, এই কাজটাও এখন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। দ্যাটস স্যাড। জিনিসটা যতটুকু ফানি ছিল তার চেয়ে বেশি স্যাডও ছিল এবং ছবিটাও খুব ফানি লাগছে আমার কাছে। ওকে, আরেকটা হচ্ছে আমাদের সেম ইউজারই আরেকটা পাঠাইছে, সেটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। ক্লাউড স্টোরেজ বলতে না, আমি নিজেও আগে ভাবতাম যে ক্লাউড মানে যখন আমি জিনিসগুলো প্রথম শুনছিলাম অনেক আর্লি স্টেজে, ক্লাউড বলতে যে কী বোঝায় এটা আমি বুঝতাম না। আমার কাছেও আইডিয়া ছিল যে সামহাও এটা আকাশ কিংবা ওইটার সাথে কোনোভাবে কানেক্টেড। সো এখানেও এই ব্যক্তিটা লিটারেলি ক্লাউড স্টোরেজকে একটু লিটারালভাবে নিয়ে নিয়েছে। সে অনেকটা গুলতি দিয়া তার যে স্টোরেজগুলো আছে, তার ফাইলস যত আছে এগুলো ক্লাউডে ছুঁড়ে মারতেছে। জিনিসটা খুবই ফানি ছিল। ইউ হ্যাভ প্রিটি নিউ টু ক্লাউড স্টোরেজ, আরন্ট ইউ? সো লিটারেলি নিয়ে নিছে। তো জিনিসটা আমার কাছে ফানি লাগছে। সো আপনারা এরকম মিমস শেয়ার করতে থাকেন আমাদের সাথে, আমরা হচ্ছে নেক্সট এপিসোডে সেগুলো কভার করব। আর আজকের এপিসোডটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন, এবং টেক ম্যাটার্স পাওয়ার্ড বাই টুকটাক শপের সাথে থাকবেন আপনারা। আমাদের এই পডকাস্ট নিয়ে আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাদেরকে দিতে পারেন, আর গেস্ট হয়ে আসলে তো আপনি নিজেই আমাদের সাথে শেয়ার করতে পারবেন। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন। আপনাদের সাথে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবারও টেক ম্যাটার্স পডকাস্টের নেক্সট এপিসোডে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে, বার্নিং কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।